আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকেও আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফারদিন শাহরিয়ার শুভ, 43তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে কর্মরত। জেনেসিস বিসিএস কেয়ারের একজন মেন্টর অ্যান্ড একাডেমিক কনসালটেন্ট। আজকের এই সেশনটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। কারণটা হচ্ছে পরিবর্তিত বিসিএস এর যে পটভূমি, এই পটে কিভাবে বর্তমানে বিসিএস ক্যাডার হওয়া যায়, এই নিয়ে আমাদের আজকের সেশনটা। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কম্বাইন্ড প্রিপারেশন বিসিএস প্রিলিমিনারি লিখিত, একই সাথে দুটো কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেটা নিয়ে আমাদের আজকের সেশনটি। ওকে, এখন আমরা সবাই জানি যে বিসিএস এর সার্কুলার থেকে শুরু করে প্রিলিমিনারি পরীক্ষা, সাথে লিখিত পরীক্ষা, দুটোর জন্যই খুবই অল্প সময় পাওয়া যাচ্ছে। এখন এই সময়টা একজন অ্যাসপিরেন্টের জন্য বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা। হ্যাঁ, এটা এভাবেই বলবো, কারণ হচ্ছে আমরা যখন বিসিএস দিয়েছি তখন একটা বিসিএস এর প্রক্রিয়া শেষ হতে 3-4 বছর লাগতো। প্রিলিমিনারির জন্য কম হলেও একটা মানুষ 1 বছর, 1.5 বছর, কি কম একেবারে ন্যূনতম হলেও 6-7 মাস সময় পেত। সুতরাং যার একদমই প্রিপারেশন নেই সে প্রথমে পিলি প্রিপারেশন নিত, তারপরে পিলি পাস করার পর লিখিত জন্য মিনিমাম 6 মাস সময় একজন এক্সপিরিয়েন্স পেত। এখন এই সময়টুকু আমরা কেউই পাচ্ছি না। আমরা পিলির জন্য পাচ্ছি 2 মাস সময়, লিখিত জন্য 2 মাস 10 দিনের মতো সময় পাবো। এই 50তম বিসিএস এর সার্কুলার স্পষ্ট করে লেখা আছে প্রিলিমিনারি পরীক্ষা হতে যাচ্ছে এই 31শে জানুয়ারি, দেন লিখিত পরীক্ষা হয়ে যাবে এপ্রিলে। হ্যাঁ, সুতরাং বোঝা যাচ্ছে যে সময় একদমই নেই। আপনারা যদি কম্বাইন্ড প্রিপারেশন না নেন, তাহলে ভবিষ্যতে ক্যাডার হওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আর এই প্রিপারেশনটা শুধু কম্বাইন্ড প্রিপারেশন না, আপনারা এখানে যারা জয়েন করে আছেন জুমে, তারা বেশিরভাগই হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, ইন্টার্নি যাদের চলছে তারা। হ্যাঁ, সুতরাং আমি বলবো এখন বিসিএস এর প্রিপারেশন কেউ যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর কিছু না হলেও যে ইন্টার্নশিপ করছে, যে সে যদি শুরু করে, হ্যাঁ, ফিফথ ইয়ারে বা ফোর্থ ইয়ারে আছে, তাহলে তার জন্য বিসিএস ক্র্যাক করাটা সহজ হবে। আহ ওকে, আমি আমার ইন্ট্রোডাক্টরি বক্তব্য তো দিলাম কেন আমাদের দরকার। এখন যে জিনিসটা আমরা দেখবো, ওকে, দেখেন এই যে বিসিএস পরীক্ষার সম্ভাব্য তারিখগুলো, যেটা আমি অলরেডি বলেছি। 50তম বিসিএস এর আমাদের ইয়ের মধ্যে সার্কুলার স্পষ্ট লেখা ছিল প্রিলিমিনারি পরীক্ষার সময়টা 30 জানুয়ারি 2026। ওকে, তাহলে আজকের দিন, আজকে হচ্ছে 26শে জানুয়ারি। সুতরাং 26শে, সরি 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর থেকে 30 জানুয়ারি, বোঝা যাচ্ছে যে আমাদের কাছে 40 দিনের সময় সেভাবে নাই। হ্যাঁ, সুতরাং যারা মনে, আগে তো আমরা ফর্ম ফিল আপের আগে পড়াশোনাই শুরু করতাম না। সুতরাং বোঝা যাচ্ছে যে এখন এই পড়াটা অবশ্যই আগে থেকে না পড়লে কমপ্লিট করতে পারবেন না এই প্রিলিমিনারির সিলেবাসটা। দেন প্রিলিমিনারি পরীক্ষা আজ কোনোভাবে পাশ হলো, আমি পাশ করে গেলাম ধরলাম, কিন্তু লিখিত দেখেন 9 এপ্রিল 2026 লিখিত। জানুয়ারির শেষে তারিখে পাচ্ছি আমি ফেব্রুয়ারি আর মার্চ, পুরো 2 মাস পাচ্ছি। বললাম না 2 মাস 10 দিন, 10 দিন না, ভুল বলছিলাম, 2 মাস 8 দিন। কেন নবম দিনে তো আপনার পরীক্ষায় 2 মাস 8 দিন সময় পাচ্ছেন আপনি লিখিত পরীক্ষার জন্য। বিশ্বাস করেন আপনারা, লিখিত পরীক্ষা 2 মাস 10 দিনে কেউ সিলেবাসই বুঝবে না। ঠিক আছে, এখন আমি আপনাদের মতো এত ব্রিলিয়ান্ট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। হ্যাঁ, আহ, আমার তো আরো বেশি সময় লাগছে। আমার একটা বিসিএস প্রথমে 40, আমার শুধু সিলেবাস বুঝতেই গিয়েছে, পরে 41-এ নন ক্যাডার, 43-এও তারপরে আমি ক্যাডার হই। আমি খুবই বিশ্বাস করি যে আপনারা আমার থেকে অনেক বেশি মেধাবী, কিন্তু তারপরেও আপনাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে শুধু এই 2 মাসে প্রিলিমিনারি প্রিপারেশনটা কমপ্লিট করা। আর এটা কেন হবে বলি, 44 পর্যন্ত বিসিএস এর একটা, হ্যাঁ, যুগ পার হয়ে গেছে। 45 থেকে যদি আপনার প্রশ্ন দেখেন, এইটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। 45-এ কি হলো, অনেকগুলো পরিবর্তন আসছে। ঠিক আছে, যেমন ইংলিশে 2টা রচনা আসা শুরু করেছে 45-এ। হ্যাঁ, দেন হচ্ছে কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজ যেটাকে বলি, সেটা কঠিন করা শুরু করেছে 45-এ। দেন হচ্ছে অনুবাদও এখন আর ওই আগের মতো কন্টেম্পোরারি অনুবাদ করে না যে ইংলিশ আমি ভালো পারি, আমি একটা অনুবাদ করে আসতে পারবো। আপনাকে এখন একটা অনুবাদ করতে হলে খুবই, মানে মারাত্মক রকমের প্র্যাকটিসের উপর থাকা লাগবে। সঙ্গে আপনাকে ভোকাবুলারিতে খুবই এনরিচ থাকা লাগবে। খুব সহজ ভোকাবুলারি দিয়ে, হ্যাঁ, একটা মানুষ এখন বিসিএস লিখিততে ভালো করতে পারবে না। ওকে, আমি একটু পরে আমাদের এই যে 47-এ যে আনসেন প্যাসেজটা আসলো সেটা দেখাবো না, যতটুকু বোঝা যায়। হ্যাঁ, দেখাবো না যে কি কি এক একটা ভোক্যাবস আপনাদের এখানে এসেছে। ওকে, দেন মৌখিক পরীক্ষার ডেট দেওয়া আছে 10 আগস্ট 2026। মৌখিক পরীক্ষা মোটামুটি ডেট পাচ্ছেন।
এখন মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে এইটার সময়টা একটু বেশি দেওয়া প্রিলিমিনারি লিখিত থেকে। কারণ হচ্ছে বিসিএস এর গেম চেঞ্জার কি লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি কোনো নাম্বার, হ্যাঁ, এই 200-র 1 নাম্বারও যোগ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা এনিমেশন রাউন্ড, 3 লাখ 4 লাখ পরীক্ষা দিবে, হ্যাঁ, এখান থেকে এনিমেট করে 10,000 টিকাবে, হ্যাঁ, লিখিত পরীক্ষাতে বসার জন্য। আর এই লিখিতর যে 900, হ্যাঁ, বা 1100, জেনারেলের জন্য 900, আর টেকনিক্যালের জন্য যে 1100 নাম্বার, আর 200 হচ্ছে আপনাদের সাবজেক্ট মেডিকেলের, হ্যাঁ, মেডিকেল সায়েন্স হতে পারে, আমার জন্য অ্যাকাউন্টিং, আরেকজনের জন্য ফিনান্স, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, এনিথিং ক্যান বি। ওকে, এই 1100 আপনার ভাগ্য বদলকারী নাম্বার। ঠিক আছে, এই 1100-তে যে বেশি নাম্বার ক্যারি করতে পারবে, এই 900-তে যে বেশি নাম্বার ক্যারি করতে পারবে, সেই জেনারেল ক্যাডার হোক বা টেকনিক্যাল ক্যাডার হোক, একটা কিছু অর্জন করতে পারবে বা ওই ক্যাডারটা পাবে। হ্যাঁ, এইখানে খারাপ করলে সব বাদ। আর মৌখিক পরীক্ষা বলবো, হ্যাঁ, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু পারতে হবে, সঙ্গে ভাগ্যটা, হ্যাঁ, আপনার অ্যাপ্রোচ, কামনেস, কম্পোজনেস, স্মার্টনেস সবকিছু মিলে, হ্যাঁ, আর আপনার যে প্রস্তুতি, হ্যাঁ, কিছু মক ভাইবা আপনি যদি দেন মৌখিকে, আপনি ভালো করবেন ইনশাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং লিখিত জন্য সময় নেই। এই জন্য আমাদের আজকের সেশন যে কম্বাইন্ড প্রিপারেশন অবশ্যই 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 দরকার। বিশ্বাস করেন, আপনি যদি একটা প্রসেসের মধ্যে না থাকেন, তাহলে এখন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন বাদ দিতে পারেন। আইদার, হ্যাঁ, যদি স্পেশাল বিসিএস না আসে। এখন স্পেশাল বিসিএস এর জন্য কি, 48-এ আপনাদের যে বড় ভাইরা স্পেশাল বিসিএস এর ক্যাডার হলো, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকের 44-45-এর জন্য একটা ভালো প্রিপারেশন ছিল। তারা অলরেডি জেনারেল পার্টটা খুব ভালো করে পারতো। সেকেন্ড যে হলো, হ্যাঁ, আমাদের যে বাংলা মিডিয়ার একাডেমিক কনসালটেন্ট শান্ত, শান্ত তো 45-এও ক্যাডার, হ্যাঁ, আবার 44-এও তার ভালো প্রিপারেশন ছিল। এইরকম আমাদের অনেক আছে একাডেমিক বডি, যার এই ডাক্তারদের মধ্যে যার আগে থেকেই অনেক ভালো প্রিপারেশন ছিল বিসিএস জেনারেল পার্টের, পরে 48 ক্যাডার হয়েছে। এইখানে মজার ব্যাপারটা হচ্ছে তাদের ওই জেনারেল পার্টে তখন আর সময় দেওয়া লাগেনি, শুধু মেডিকেল সায়েন্সটা খুব ভালো মতো করেছিল। সুতরাং আপনি যদি স্পেশালও টিকতে চান, অবশ্যই আপনাকে একটা ভালো প্রিপারেশন আগে থেকেই নেওয়া লাগবে। আর এই যে দেখেন, এখন কম্বাইন্ড প্রিপারেশনের নাম্বার বন্টনটা আমরা একটু দেখি। ওকে, এখন তো এই নতুন সার্কুলারে নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে, সিলেবাসও কিছু চেঞ্জ হয়েছে, হালকা নাম্বারে পরিবর্তন। এখন বাংলা ভাষায় 30, হ্যাঁ, দেন ইংরেজিতে ভাষা সাহিত্য মিলিয়ে 30, বাংলাদেশ বিষয়বহিতে 25, আন্তর্জাতিক বিষয়বহিতে 25, ভূগোলে 10, বিজ্ঞানে 15, হ্যাঁ, কম্পিউটারে 15, গাণিতিক যুক্তিতে 20, গাণিতিক যুক্তিতে 5 বেড়েছে। ওকে, দেন মানসিক দক্ষতায় 15, আর নৈতিকতায় 5 বেড়ে 15 হয়েছে। এখন এই যে 30 নাম্বার, এর সঙ্গে লিখিতর যে বাংলা 200, হ্যাঁ, তারপরে ইংরেজির 200, বাংলাদেশ বিষয়বহির 200, হ্যাঁ, আন্তর্জাতিকের 100, অনেক কিছুরই মিল পাওয়া যায়। এখন মিলগুলা আমরা একে একে দেখবো। দেখেন, হ্যাঁ, বিসিএস প্রিলিমিনারি রিটেন কম্বিনেশন কেন স্মার্ট প্রিপারেশন আপনার, এখন এখানে বোঝাই জিনিসটা কেন বললাম। আপনাদের জেনেসিস যে জিনিসটা প্রোভাইড করবে, ওকে, এটা হচ্ছে একটা অনলাইন ইউনিভার্সিটির মতো। মানে কি, আপনারা সরি, অনলাইন হোস্টেলের মতো। অনলাইন ইউনিভার্সিটি তো আপনারাই, আপনারা কোনো সাধারণ কোচিং, হ্যাঁ, এর মধ্যে আসবেন না, আপনারা একটা টোটাল মেন্টরশিপের মধ্যে আসবেন, একটা আমব্রেলার মধ্যে। এই আমব্রেলা আপনারা কি কি প্রোভাইড করবে এটা আমরা বলি। এখানে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, যে আহ, যত অল্প সময়ই আমরা বিসিএস এর জন্য পাই না কেন, আমরা প্রিপারেশনটা অনেক আগে থেকে নিব। হ্যাঁ, যেখানে আপনার পড়াশোনা, মানে মেডিকেলের পড়াশোনা আপনার এই বিসিএস প্রিপারেশনের সঙ্গে কন্ট্রাডিক্টরি হবে না, কনফ্লিক্টেড হবে না। মানে আপনি মেডিকেলে পড়াশোনা করতে পারবেন না বিসিএস করতে গিয়ে, এইরকম কোন সিচুয়েশন আমরা ফেলবো না। খুব বড় একটা আউটলাইন দেওয়া হবে বড় সময় ধরে, যাতে আপনার যখন বিসিএস পরীক্ষার সময় হবে, ঠিক সেই সময় আপনি যেন খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে থাকেন। তাই আমরা আপনাদেরকে একটা কম্বাইন প্রিপারেশন নিব, যেই অংশগুলো একই রকম, প্রিলিমিনারি আর লিখিত, সেটা আপনাকে আমরা পড়িয়ে ফেলবো আগে। ঠিক আছে, এরপরে আর যে জিনিসগুলো আলাদা, তখন প্রিলিমিনারি পরীক্ষার পরে নতুন জিনিসগুলো, যে জিনিসটার সঙ্গে প্রিলিমিনারির কোনো মিল নাই লিখিতের সঙ্গে, সেগুলো আবার নতুন করে আপনাদেরকে পড়াবো। আর এই পড়ানোটা, হ্যাঁ, আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করেছি। প্রথমে প্রিলিমিনারি লেভেল, মানে একবার প্রাইমারি লেভেল। এই প্রাইমারি লেভেলে একজন শিক্ষার্থী যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে আছে, তাকে আমরা বেসিক গুলো স্ট্রং করবো। যে বেসিক গুলা আপনার প্রিলিমিনারি আর লিখিত প্রত্যেকটা জায়গাতে লাগবেই। হ্যাঁ, এখন এই বেসিক কেমন হতে পারে,
আপনার ভোকাবুলারি অবশ্যই আমরা স্ট্রং করে দিব, যাতে আপনি একটা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক মতো ধরতে পারেন। যত কঠিন ভোকাবুলারি হোক, আপনি সেটা আনসার প্যাসেজের কোশ্চেন আনসারটা দ্রুততম সময় করতে পারেন। এই জন্য আপনাকে ইংলিশে অনেক ভালো হইতে হবে। হ্যাঁ, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মেডিকেলে বইটা ইংলিশে ভালো, তাও বিশ্বাস করেন একটা মানুষের যদি আইএলটিএস এর প্রিপারেশন বা আইবি এর ভর্তি পরীক্ষার প্রিপারেশন না থাকে, সে এখন বিসিএস, হ্যাঁ, বিসিএস এর ইংলিশের রিটেন পার্টটা আনসেন প্যাসেজটা সলভ করতে পারবে না। এই 47 পরীক্ষা আমিও দিয়েছিলাম। হ্যাঁ, সেখানে ঢোকার পরে আমার পাশে কুয়েটের একটা ছেলে ছিল, সামনে বইটা সবাই আনসিন প্যাসেজ সলভ করার সময় একেবারে মানে বলে না যে স্ট্যাটিক, হ্যাঁ মানে স্ট্যাচু এরকম অবস্থায় বসেছিল যে ভাই এটা কি আসলে নর্মাল ইংলিশে ভুলে গেছি প্যাসেজ দেখে। হ্যাঁ, একটু পরে আমরা দেখতে পারবো। ওকে, তাই এখন আমাদের এই একই পড়া থেকে, হ্যাঁ, প্রিলি প্লাস লিখিত দুইটাই কভার করে যেন এইরকম করে আমরা একটা প্রিপারেশন মডিউল আপনাদের জন্য রেডি করব। এতে আপনাদের কি হবে, সময় বাঁচবে প্লাস আউটপুটটা বাড়বে। ওকে, হ্যাঁ, যাতে আপনি একসঙ্গে পিলি রিটেন প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। যতটুকু সময় দেখ, এরপরে যদি নতুন কোন পিএসসি চেয়ারম্যান আসে, এসে বলে যে না আমি 1 মাস প্রিলিমিনারির জন্য সময় দিব, 1 মাস রিটেনের জন্য সময় দিব, তখনও যেন আপনি ক্যাডার হয়ে বের হতে পারেন। ওকে, আপনাদের এই মুহূর্তে কনসেপ্টটা খুব শক্ত করব। হ্যাঁ, কনসেপ্টটা শক্ত কেমন, একটা রচনা এসেছিল ইংলিশে এবার, ডিজিটাল ডিভাইড। শব্দটা শুনেন, ডিজিটাল ডিভাইড। এই রচনা আসার পরে ম্যাক্সিমামই, হ্যাঁ, প্রসেস করতে পারতেছিল না জিনিসটা কি। হ্যাঁ, এখন এইটা কি, এটা হচ্ছে শহর আর গ্রামের প্রযুক্তিগত যে পার্থক্যটা। মানে শহরের একটা ছেলে সারাদিন দারাজ থেকে প্রোডাক্ট কিনতেছে, ফুড পান্ডে প্রোডাক্ট খাবার অর্ডার দিচ্ছে, হ্যাঁ, তারপরে ফেসবুক করতেছে, সবকিছু ইন্টারনেটে যতটা অ্যাক্সেসিবিলিটি পাচ্ছে, গ্রামে একটা ছেলে তো ততটুকু পাচ্ছে না। এই যে একটা পার্থক্য, দিস ইজ কল্ড ডিজিটাল ডিভাইড। আপনার যদি এই কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি তাহলে ওইখানে কোনো উত্তরই করতে পারবেন না। এটা কিন্তু ইংলিশের সঙ্গে অ্যাজ ওয়েল এজ একটা আন্তর্জাতিক বিষয় বলি, হ্যাঁ, কনসেপচুয়াল ইস্যু, সুতরাং এগুলো জানতে হবে। 46 প্রশ্ন আসলো, গ্লোকাল কি। হ্যাঁ, গ্লোকাল হচ্ছে গ্লোবাল অ্যান্ড লোকাল, হ্যাঁ, এই দুইটা শব্দের একটা কম্বিনেশন হচ্ছে গ্লোকাল। হ্যাঁ, মানে একই সঙ্গে আপনি গ্লোবাল প্লাস আপনি গ্লোকাল। যেমন আমাদের দেশে, ঠিক আছে, হ্যামবার্গার। হ্যামবার্গার অ্যাকচুয়ালি কি, হ্যামবার্গার হচ্ছে আপনার পর্কের মাংস দিয়ে তৈরি বার্গার, কিন্তু বাংলাদেশে কি আপনি পর্কের মাংস দিয়ে কাউকে বার্গার খাওয়াতে পারবেন? হ্যাঁ, আমরা মুসলমান তো এটা খাই না, এটা আমাদের জন্য হারাম। সুতরাং কি, সেটাকে সাবস্টিটিউট করে যখন আমি এখানে বিফ প্যাটি ইউজ করছি বা চিকেন প্যাটি ইউজ করছি, এটাই আমি যে এটাকে লোকালাইজ করলাম, আমাদের কালচারের সঙ্গে ম্যাচ করে জিনিসটাকে প্রোভাইড করলাম। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে গ্লোকাল। হ্যাঁ, ইন্ডিয়াতে কি ওরা ভেজিটেরিয়ান, ম্যাক আলু টিকি খায় ম্যাকডোনাল্ডের, তো ওদের জন্য আলু দিয়ে প্যাটি বানানো হয়। তো এই জিনিসগুলো, হ্যাঁ, দেন ডাটা কলোনি, এরকম আনকমন আনকমন জিনিস আছে। আমরা আপনাদেরকে শুরু থেকেই এই কনসেপ্ট গুলা ক্লিয়ার করবো, যাতে যখনই আপনার পরীক্ষা হোক, আপনি যেন সবার থেকে রেসে এক কদম আগে থাকেন। ওকে, দেন পরিকল্পিত স্টাডি দ্বিগুণ রেজাল্ট। হ্যাঁ, আপনাদের আমরা প্ল্যান মাফিক, হ্যাঁ, পড়াশোনা করাবো। কারণ বললাম না যে আমব্রেলার মধ্যে থাকবেন, অনলাইন, হ্যাঁ, হোস্টেল আমব্রেলা, ঠিক আছে। এইখান থেকে আউটপুট 100% বের হবে, বিকজ উই আর লিয়েবল টু ইউ, উই আর লিয়েবল টু ইউ অ্যাজ ওয়েল এজ ইউ আর লিয়েবল টু আস। হ্যাঁ, ব্যাপারটা কেমন, প্রত্যেকজন স্টুডেন্টের জন্য আমরা একাডেমিক বডির, হ্যাঁ, বা মেন্টররা যারা থাকবে তারা অ্যালাইন থাকবে। প্রতি সপ্তাহে সপ্তাহে তার, হ্যাঁ, যে একটা কিজেন ট্র্যাকার, এখান থেকে আমি ট্র্যাক করবো যে আপনার পড়াশোনার অবস্থা কি। আপনি অবশ্যই আমাদেরকে পড়া দিতে বাধ্য। হ্যাঁ, এইরকম একটা পরিকল্পনার মধ্যে আপনাদেরকে আনা হবে। সুতরাং তো বুঝতে পারছেন যে এইখানে আমরা কোন কন্টেম্পোরারি কোচিং এর মতো না, ভর্তি হলেন, পরীক্ষা দিলেন কি দিলেন না, যাচ্ছে তাই, এইরকম ভাবে আমরাও চলতে পারবো না, আপনারাও চলতে পারবেন না। সুতরাং এভাবেই হচ্ছে আমাদের প্ল্যান। এবার একটু বাংলার কথাতে আসি, বাংলার কম্বাইন্ড কভারেজ কিভাবে হয়। প্রিলিমিনারিতে 30 মার্ক, যেখানে ব্যাকরণে 15 নম্বর, সাহিত্যে 15 নম্বর। এই ব্যাকরণে 15 আর সাহিত্যের 15 সঙ্গে রিটেনের 60 মার্ক সরাসরি কমন। কিভাবে কমন শোনেন, ব্যাকরণের 30 নাম্বার এরকম শর্ট কোশ্চেন আসে, যে জিনিসগুলা আমরা যখন প্রিলিমিনারি প্রিপারেশন নিব, সঙ্গে সঙ্গে প্রিপারেশন নিয়ে নিতে পারবো। হ্যাঁ, বাগধারা আসে, তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম, হ্যাঁ, তারপরে সাধিত শব্দ থেকে বিভিন্ন শব্দ তৈরি প্রক্রিয়া, এই জিনিসগুলো প্রিলিমিনারির সঙ্গে একই রকম জিনিস, হ্যাঁ, একই রকম পড়াশোনা। সুতরাং আমরা এই 15 সঙ্গে সেই 30 নাম্বারের প্রিপারেশন সুন্দর মতো নিতে পারলাম। ওকে, ব্যাকরণটা আগে দাঁড়িয়ে, দেন সাহিত্য। সাহিত্যের 15 নাম্বার, ঠিক আছে, প্রিলিমিনারিতে এখানে মধ্যযুগের 5 নাম্বার, আধুনিক যুগের 10 নাম্বার। আগে আধুনিক যুগ ছিল 15 নাম্বার, 5 নাম্বার কমেছে। যাই কমুক বারুক, হ্যাঁ, কিন্তু ইতে আছে আপনার রিটেনে আছে 30 নাম্বার লিখিত পরীক্ষাতে।
সেই প্রিলিমিনারি পড়াটা কেউ যদি ভালো করে পড়ে, সে লিখিততে সুন্দর মতো উত্তর করতে পারবে। ওকে, কারণ আপনারা দেখবেন যে পিলিতে যেখান থেকে প্রশ্ন হচ্ছে, লিখিতর প্রশ্ন উত্তরগুলাও, হ্যাঁ প্রশ্নগুলো সে তার আশেপাশেই হয়। ওকে, তো একই পড়া থেকে আপনার পুরোপুরি 90 মার্ক কভার হচ্ছে। হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড থিং। আর বাংলা কি কি একই সাথে প্রস্তুতি নেওয়া যায়? দেখেন, ব্যাকরণ পাঠটা যে বললাম, হ্যাঁ 15 আর 30, সাহিত্য 15 আর 30 90, প্রবাদ প্রবচন বাগধারা, হ্যাঁ বাগধারা ওই ব্যাকরণের মধ্যেই আছে। বাগধারা কেউ যদি প্রিলিমিনারি একটু ভালো করে পড়ে, হ্যাঁ তাহলে তার লিখিততে একদম একই জিনিস আপনি কমন পাবেন। বাগধারা ওরকম আউট অফ দ্য বক্স কোনো কিছু আসতেছে না। 2-3 বিশেষ ধরে খুব কন্টেম্পোরারি বাগধারা গুলো আসছে। বাগধারার জন্য আলাদা কোনো বই, হ্যাঁ ওই যে মাহমুদুল হাসান স্যারের বই আছে এরকম, এক্সট্রা কোনো বই টই করার দরকার নেই, খুব বেশি গবেষণার দরকার নেই। হ্যাঁ নর্মাল বাগধারা আমরা যেগুলো পড়ি পিডির জন্য, ওইটা না আমরা সেম জিনিসই কভার করতে পারবো ওই পড়া দিয়েই। ওকে, এবার একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে বুঝাই পিডি রিটেন কম্বাইন্ড প্রিপারেশন কেন প্রয়োজন। দেখেন, এই দুইটা প্রশ্ন দেখলেই বুঝবেন যে প্রিলিমিনারিতে যে প্রশ্ন হয় রিটেনে তার সঙ্গে কত মিল থাকে। এই 47তম পিডিতে একটা প্রশ্ন ছিল, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যার রূপায়ণ ঘটেছে, হ্যাঁ রূপায়ণ ঘটেছে উপন্যাসের কোন জীবন আদর্শের কথা বলা হয়েছে, এই টাইপের একটা প্রশ্ন ছিল। ওকে, উত্তরটা হচ্ছে অস্তিত্ববাদ। হ্যাঁ, কি কারণ নিয়ে প্রশ্ন হলো? সৈয়দ ওয়ালিউল্লাহ স্যার ওনাকে নিয়ে একটা প্রশ্ন হয়েছিল। এবার 47 রিটার্নের ঘটনা দেখেন। 4 নম্বরে রিটার্নে 5টা কোশ্চেন ছিল, সেখানে 5 নম্বর প্রশ্ন ছিল সৈয়দ ওয়ালিউল্লাহ নাট্যকৃতি সম্পর্কে লিখুন। তো দেখেন, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে যখন আমরা পড়বো, হ্যাঁ তখন তার লেখার ধরন সম্পর্কে জানতে পারলে অবশ্যই ওনার নাট্যকৃতি, হ্যাঁ কৃতি সম্পর্কে আপনি ভালো মতো লিখে আসতে পারবেন। এই অস্তিত্ববাদ এই শব্দটাই যদি এখানে লিখে আসতে পারেন, এনা যথেষ্ট। ওনার নাটক কৃতিতে মানে নাটক লেখার ধরনে অস্তিত্ববাদের প্রাধান্য ছিল অনেক। সুতরাং বুঝে যাচ্ছে প্রিলিমিনারি লিখিত প্রিপারেশন কিভাবে কম্বাইন নেওয়া যায়। ওকে, এবার বাংলার যেসব জিনিস কোনো মিল নাই, আলাদা আলাদা, ওকে এগুলো হচ্ছে রচনা, ভাব সম্প্রসারণ, সারমর্ম সারাংশ, গ্রন্থ সমালোচনা, অনুবাদ, কাল্পনিক সংলাপ, এই জিনিসগুলা একদম নতুন করে পড়া লাগবে। রচনা কি? রচনা আমরা 9, 10, 11, 12 যে রচনা পড়েছিলাম, সেই রচনাটাই একটু ইলাবোরেট ভার্সন। ওকে, ইলাবোরেট ভার্সন কি? আমরা তখন রচনাতে অত ডাকা কোটেশন এগুলো ইউজ করতাম না। এখন আপনার রচনার লেখার ধরনটা একটু ম্যাচিউর লেভেলে আনতে হবে। হ্যাঁ, এখানে তথ্য ভিত্তিক উপাত্ত ভিত্তিক হতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কোটেশন সেখানে যুক্ত করতে হবে। এইভাবে রচনাটা আমাদের লিখতে হবে, যেটা আমরা আলাদা করে প্র্যাকটিস করব। কারণ এটা যদি আলাদা করে প্র্যাকটিস না করেন, তখন আপনি পরীক্ষা হতে পারবেন না। কেন পারবেন না? রচনা ইদানিং ওভাবে কমন পড়ে না। হ্যাঁ, কমন পড়ে না কি হয়, যেমন বলুন ডিজিটাল ডিভাইড ধরেন ইংলিশে, হ্যাঁ বাংলাতেও এরকম আসলো, যে বাংলাদেশের পোশাক শিল্পের আদি ধারা থেকে বর্তমান পর্যন্ত যে বিবর্তন, এইটা নিয়ে একটা প্রবন্ধ বা রচনা লিখুন। এখন এই যে আদি ধারা থেকে বর্তমানে যে বিবর্তন, এইটা পারার জন্য আপনি কোনো বই পড়েন, গাইড পড়েন, যা খুশি তাই পড়েন, কমন পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে একটা আনকন্টেম্পোরারি প্রিপারেশন নিতে হবে, কন্টেম্পোরারি প্রিপারেশন দিয়ে হবে না। আপনাকে কি করতে হবে? রেগুলার পেপার পত্রিকা পড়তে হবে, পত্রিকা পড়ার অভ্যাস, বিভিন্ন আর্টিকেল, হ্যাঁ ভিতরে যে অনুবন্ধ আছে সেগুলো ভালো মতো পড়ে আপনার নিজের যে জ্ঞান, হ্যাঁ নলেজ, এগুলো বৃদ্ধি করতে হবে। এবার এরকম একটা কোশ্চেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে এসেছিল, যে পোশাক শিল্পের আদি থেকে বর্তমানেরই, এইখানে যারা যা বাংলাদেশের জাতীয় জাদুঘরে গিয়েছে, ঠিক আছে, ওইখানে একটা আমাদের আছে হচ্ছে প্রাচীন কুটির কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে মসলিনের আগের কাপড় বাংলাদেশের। সেইখানকার ঘটনা থেকে শুরু করে ঢাকায় মুসলিম, তারপরে জামদানি, সবকিছু ইতিহাসই লেখা গেছে। তো কেউ যদি প্রাচীন কাপড়টা সম্পর্কে না জানে, হ্যাঁ তাহলে সে লিখতে পারবে না। এটা কবে আসছে? এটা হচ্ছে সমকালে একটা আর্টিকেল এসেছিল, হ্যাঁ বাংলাদেশের কাপড়ের বিবর্তন। সুতরাং কেউ যদি পেপার পত্রিকা ভালো মতো পড়ে, গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো আলাদা করে দেখে যায়, তখনই সেই এই উত্তরগুলা করতে পারবে। ওকে, দেন ভাব সম্প্রসারণ, অ্যাজ ইউজুয়াল 9, 10, 11, 12 যা পড়েছি সারাংশ সারমর্ম এগুলা অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি বেশি করে প্র্যাকটিস করে যান, তখন এগুলো সুন্দর মতো উত্তর করতে পারবেন। দেন গ্রন্থ সমালোচনা, সাহিত্যের আমরা প্রিপারেশন যখন নিব, তখন গ্রন্থ সমালোচনাটা আমরা আহ, কিছু দূর পড়ে ফেলতে পারবো। কি পড়ে ফেলতে পারবো? গ্রন্থ সমালোচনা জানার জন্য গ্রন্থটার প্রকাশের সাল,
কোন প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে, ঠিক আছে, লেখকের নাম, এগুলো একটু ভালো মতো জানা লাগে, সেখান থেকে আমরা কভার করতে পারবো। কিন্তু গ্রন্থটাকে ক্রিটিসাইজ করতে গেলে এটা আলাদা করে পড়া লাগবে, ভালো মতো জানা লাগবে এই জিনিসগুলো, তাই আলাদা ক্লাসের মধ্যে তাদের বোঝানো হবে। অনুবাদ অনুবাদ ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। হ্যাঁ, দুইটা আমরা কম্বাইন ভাবে প্রিপারেশন নিব। এরপরে কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপটা হচ্ছে, মনে করেন আমি আপনি হেঁটে যাচ্ছি কোনো জায়গাতে, হ্যাঁ, আমি শিক্ষক, আপনি শিক্ষার্থী। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ, বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা সংলাপ লিখুন। হ্যাঁ, আর এরকম কিছু একটা দিয়ে দিবেন। এইখানে সংলাপটা আপনি যদি গাইড বই ফলো করেন, দেখবেন যে লেখা আছে শিক্ষার্থী, হ্যাঁ, এটা বললো, শিক্ষক এটা বললো, এভাবে নর্মাল। কিন্তু না, আমরা আপনাদেরকে একটু সুন্দরভাবে নাটকীয়তার সঙ্গে প্রতিটা সিন বাই সিন কিভাবে আপনারা লিখবেন এভাবে একটু দেখাবো, যে এই জিনিসটা পিএসসি বর্তমানে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, তাদেরকে একটু নাম্বার বেশি দেয়। হ্যাঁ, যারা ভালো ভালো ক্যাডার পেয়েছে তারা একটা সিন, মানে আহ, একটা সিনারি কল্পনা করে যে এই ঘটনা ঘটছে, দুজন হেঁটে যাচ্ছিল মেঠো পথ দিয়ে, দেখলো সেখান দিয়ে রিক্সা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, রিক্সাওয়ালা আফসোস করে বলল যে আহে আয়, দেশের অবস্থা তো ভালো না, কি হইতেছে, এত গ্যাঞ্জাম। হ্যাঁ, এইরকম একটা লেখা লিখলো। তারপরে ছাত্র শিক্ষককে জিজ্ঞেস করলো, স্যার, এই যে রিক্সাওয়ালা যে কথাটা বললো, হ্যাঁ, আপনি এটাকে কিভাবে দেখছেন, দেশের অবস্থা কি আসলে ভালো না, বা দেশের অবস্থা কি ভালো? এই যে কনভারসেশনটা এইভাবে স্টার্ট করলেন, কন্টেম্পোরারি সবার মতো করে না। তো এই জিনিসগুলো আমরা আলাদা করবো। দেন ইংরেজিতে যাই, বাংলা তো অনেক কথাই বললাম। দেখেন, ভোকাবুলারি গেম চেঞ্জার। আমাদের জেনেসিস এর একজন স্বনামধন্য মেন্টর আছে ইংরেজির 40তম বিসিএস ক্যাডার, নাজমুল হক রাব্বি স্যার। রাব্বি স্যারের বিসিএস লিখিত চমৎকার প্রিপারেশন ছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার থেকেও ভালো প্রিপারেশন ছিল রাব্বি স্যারের। রাব্বি স্যার বারবার বলে যে ফারদিন, হ্যাঁ, ফারদিন স্যার, আপনি বিশ্বাস করেন বা না করেন, ইংরেজিতে গেম চেঞ্জার হচ্ছে ভোকাবুলারি। যে ব্যারন্সের, ক্লিক্সের, হ্যাঁ, হাই এন্ডেড ভোকাবুলারি গুলো ভালো মতো জানবে, সেন্টেন্স ভালো করে তৈরি করার গুণ যার মধ্যে থাকবে, সেই বিসিএস ক্যাডার হওয়ার রেসে অনেক এগিয়ে যাবে। কারণ ইংরেজিতে 200 নম্বরে যদি আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারেন, আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন। কারণ বললাম কি, এই যে 47 পরীক্ষাটা যেটা সবাই দিয়ে আসলো কয়েকদিন আগে, 47 যারা ইংরেজিতে পাশ করবে, বিশ্বাস করেন তারা ক্যাডার হবে। শুধু ভাইবা দিবে না, ক্যাডার হবে। কারণ কয়েকজন পাশ করবে ইন টোটাল, হ্যাঁ, এটা নিয়ে একটা বড় বার্নিং ইস্যু তৈরি হয়েছে প্রশ্ন দেখার পরে, এমন কঠিন কোশ্চেন ছিল। সুতরাং আপনি যদি অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পারেন, একটা ডিপ প্রিপারেশন নেন অনেকদিন ধরে, হ্যাঁ, ভালো ভালো দামি দামি ভোকাবুলারি জানেন, ট্রাজেক্টরি, হ্যাঁ, দেন হচ্ছে ডি এলিয়েনেশন, এইরকম মানে কঠিন কঠিন দাঁত ভাঙা ভোকাবুলারি ভালো মতো পারেন, তাইলে আপনি বিশ্বাস রাখেন আপনি সবার থেকে আলাদা একটা ভালো করে খেলতে পারবেন। তাহলে এর মাঝখানে আর পাঁচ টাস কিছু নেই, ফেল, এরকম একটা অবস্থা হবে। ওকে। আহ পিড়িতে ভোকাবুলারি ভুল এড়ানো, এটা তো পিড়ি ভোকাবুলারি যেগুলো গুলা সহজ পারবেন। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন, রিটার্নের 100 মার্ক যেটা আনসিন প্যাসেজ, সেটাকে সহজ করা, এইটার জন্য আপনাকে ভোকাবুলারি পড়া লাগবেই। হ্যাঁ, আচ্ছা, এর মাঝখানে একটু বলি, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, হ্যাঁ, আপনারা অনেকে জয়েন করেছেন আজকে, থ্যাংক ইউ সো মাচ টু অল। আপনারা প্রশ্ন করতে পারেন, আমাকে থামাই দিবেন জাস্ট, কিছু বলতে চাই ভাইয়া। ওকে। দেন এই যে রাবি স্যার যেটা বলতো, ব্যারন্স হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড জেনেসিস ভোকাবুলারি ট্রেনিং, এটার জন্য আমরা আলাদা মডিউল রাখবো আপনাদের জন্য, জেনেসিস ভোকাবুলারি ট্রেনিং নামে। ওকে, আমাদের যে অনলাইন হোস্টেল আমব্রেলা, এর মধ্যে এটা আলাদা একটা মডিউল থাকবে আপনাদের, যাতে আপনারা বাংলাদেশের অন্য সবার থেকে ভোকাবুলারিতে আগে থাকেন, যেটা সহজে আপনারা ই করতে পারবেন। হ্যাঁ, যেমন হেজিমনি, হেজিমনি শব্দের অর্থ কি, আধিপত্য বা, হ্যাঁ, এই শব্দগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, আহ যাতে ভালো পারেন, এই জন্য আমরা অবশ্যই আপনাদেরকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়াবো। ওকে। দেন এই যে 100 মার্ক, এটা আলাদাভাবে পড়তে হবে, এটা পিডির সঙ্গে কোনো মিল নাই। হ্যাঁ, দেন হচ্ছে ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা, দেন হচ্ছে বাংলা টু ইংলিশ, মোট 50 মার্ক। হ্যাঁ, পিডি পরে আলাদা ক্লাস এটার জন্য হবে। ওকে। এখন পিডির সঙ্গে ইংলিশের মিল নেই, কিন্তু একটা জিনিস মিল আছে, আপনি যদি ভালো মতো গ্রামার পারেন, সেন্টেন্স স্ট্রাকচার ভালো মতো বুঝেন, তখন সেই জিনিসটা অবশ্যই আনসেন প্যাসেজে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সুতরাং গ্রামার যখন আমরা পড়াবো ইংরেজির, হ্যাঁ, তখন অবশ্যই যাতে আপনি আনসেন প্যাসেজটা ভালো মতো, হ্যাঁ, প্রিপেয়ার করতে পারেন, সেভাবেই আপনাকে আমরা প্রস্তুত করব ইনশাআল্লাহ। ওকে। দেন হচ্ছে এসে 50 মার্ক স্পেশাল ট্রেনিং, এভাবে দুইভাবে ট্রেনিং দেওয়াবো আমরা। একটা হচ্ছে 50-এ 50 যদি এসে চলে আসে, একটা এসে আসতো 50 নাম্বার পুরোটা, যেটা আগে আসতো, আমরা বিসিএস যখন দিয়েছি তখন দিয়েছিল যে 50 নম্বরের একটা রচনা, হ্যাঁ, ইংরেজি রচনা, আর বাংলা থাকে 40। বাংলার 40 আর ইংলিশের রচনাটা আমরা কম্বাইন ভাবে পড়াবো। কিভাবে? আপনি যাতে যখন বাংলার একটা রচনা পড়ে ফেলবেন, সেটা যেন আপনি ইংরেজিতেও লিখতে পারেন, হ্যাঁ, এই ব্যবস্থা আমরা করবো। এতে আপনার কি কি উপকার হবে দেখেন, আপনি বাংলা রচনা তো পারলেন, হ্যাঁ, সেই ডাটা
উপাত্ত আপনি ইংরেজিতে ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, আপনার ইংরেজির যে ট্রান্সলেশন, অনুবাদ করার দক্ষতা, সেটা আপনার বেড়ে যাবে। সঙ্গে হচ্ছে আপনার বিভিন্ন ভোকাবুলারি ট্রান্সলেশন পারলে তো আপনার ভোকাবুলারি লাগবে, সেই জিনিসের প্র্যাকটিস আপনার হয়ে যাবে। তো এক ঢিলে আপনি যেন অনেকগুলো পাখি মারতে পারেন, এই ব্যবস্থা আমরা করবো। এভাবে আমাদের মডিউলটা তৈরি করা হচ্ছে। ওকে, দেন এখানে একটু প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি মুখে মুখে বলবো। হ্যাঁ, এই খালি দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে, হ্যাঁ, আনসিন কম্প্রিহেনশনটা এসেছিল 47তম লিখিততে। এপিটোমাইজেস, হ্যাঁ, ট্রান্সফরমেটিভ লিপ ইন টেকনোলজিক্যাল প্যারাডাইম। প্যারাডাইম মানে কি, যে প্যারাডাইম শিফট আমরা পড়েছি না, যে এখন আপনি আমার দলে আছেন, পরে কালকে আরেক দলে চলে গেলেন, এই যে প্যারাডাইম, এই শব্দগুলো দেখেন, ডেলিনেটিং সিস্টেমস অর মেশিনস, হ্যাঁ, ইমবিউডেড উইথ ফ্যাকাল্টি অফ ইমিউলেট হিউম্যান। প্রতিটা শব্দ দেখেন মনে হচ্ছে নতুন নতুন শুনতেছি, নতুন নতুন পারতেছি এইরকম। হ্যাঁ, তেমন দেখেন ডেক্সটারিটি, ট্রাজেক্টরি। হ্যাঁ, এই ট্রাজেক্টরি শব্দটা যে আনসেন প্যাসেজে থাকে সেটাই একটা কঠিন। অনেক বড় বড় শিক্ষকরা ট্রাজেক্টরি শব্দের উত্তর পারে না। হ্যাঁ, এত ডিপ ডিপ ভোকাবুলারি এই আনসেন প্যাসেজে এসেছে। পুরো প্যাসেজটা যদি আপনারা দেখেন, এই যে দেখেন, ইন্ডিসপেন্সেবল কন্ডুইটস, অবশ্যই এই শব্দের উত্তরগুলো আলাদাভাবে আপনাকে জানা লাগবে। ঠিক আছে, না হলে আপনি এইরকম প্যাসেজ সলভ করতে পারবেন না। তাই বারবার বলি আপনাদের, যারা বিসিএস এক্সপিরিয়েন্স আছেন, যে এখন থেকেই পূর্ণাঙ্গ প্রিপারেশন শুরু করেন, না হলে পিলিতে পাস করবেন, পিলিতে পাস করা আপনাদের জন্য কোনো ব্যাপারই না, তো লাভ নাই, লিখিততে ফেল করে বসতে পারেন, আল্লাহ মাফ করুক। সুতরাং যদি এরকম না চান, হ্যাঁ, আপনারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেন। আর লিখিততে ফেল যে করতেছে, এটা একটা উদাহরণ দিই। আমাদের সঙ্গে 43 ক্যাডার হয়েছিল, আমার অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই, 46, 45, 45, 47 পরীক্ষা দিল। অনেকেই এর মধ্যে ভালো ভালো জেনারেল ক্যাডার পাওয়া, হ্যাঁ, 46-এ পাস করে নেই, 47-এ পাস করবে না। হ্যাঁ, এরকম অনেকে আছে। ঠিক আছে, সুতরাং বি অ্যালার্ট। যদি ক্যাডার হওয়ার স্বপ্ন থাকে, হ্যাঁ, এখন থেকেই ভালো মতো প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। ট্রান্সলেশনটা দেখেন, বাংলা থেকে ইংলিশ। ওকে, গণতন্ত্রের উৎস প্রাচীন চীনে অনুসন্ধান করা যায়, যেখানে নাগরিকগণ শাসনাধিকার অর্জনের মাধ্যমে সমাজে সমতা ও স্বাধীনতার প্রতিষ্ঠা ঘটা। এই ব্যবস্থা জনসাধারণ অংশগ্রহণের উপর নির্ভরশীল ছিল, যা তৎকালীন সমাজে একটি পরিবর্তন এনে দেয়। ওকে, অথচ প্লেটো এই ব্যবস্থাকে তীব্রভাবে সমালোচনা করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে গণতন্ত্র অশিক্ষিত জনসাধারণের এভাবে রাষ্ট্রে অস্থিরতা প্রতিহত স্বৈরাচার প্রতিষ্ঠা করে, যা দার্শনিক শাসনের তুলনায় ত্রুটিপূর্ণ। কথাগুলো শোনেন, তিনি উচ্চশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বকে প্রাধান্য দিতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন শিক্ষিত নেতৃত্ব রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। বর্তমান গণতন্ত্রকে কেউ মৌলিক অধিকারের প্রতীক হিসাবে গ্রহণ করেন, অপরদিকে কেউ রাজনৈতিক দ্বন্দ্ব, দুর্নীতি, শক্তি সম্পন্ন ব্যক্তিদের প্রভাবের প্রধান উৎস বলে অভিহিত করেন। তথাপি নির্বাচনমূলক প্রক্রিয়া, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার, গণতন্ত্র উল্লেখযোগ্য সুফল। তবে অস্থির রাজনীতি, ভোটের অপব্যবহার, সামাজিক ভেদাভেদ, অর্থনৈতিক সমীক্ষা প্রবীণ সমতা, অর্থনৈতিক সমতা এর প্রবীণ কুফল। ওকে, তো বুঝতে পারতেছেন যে জিনিসগুলো আপনাকে ভালো মতো যদি না শিখে যান, হ্যাঁ, তাহলে আপনার জন্য অবশ্যই কঠিন হবে। ইংলিশটা দেন আরো একটু জটিল ছিল। হ্যাঁ, ঠিক আছে, ওইটা আরেকদিন দেখাবো আপনাদের। এবার দেখেন বাংলাদেশ বিষয়াবলীর যে জিনিসগুলো কমন, আপনার পিলি আর রিটেন প্রিপারেশন একসঙ্গে হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ, সংবিধান, হ্যাঁ, এই দুইটা জিনিস পিলি আর রিটেনের সিলেবাস একদম সেম। আপনাকে যদি প্রিলিমিনারি সময় ভালো মতো কেউ পড়ায় দেয়, আপনি রিটেনে এটা কভার করতে পারবেন একদম। প্রিলিমিনারির পড়া দিয়ে রিটেনটা কভার করা সম্ভব। সংবিধান সম্পূর্ণ সেম জিনিস। হ্যাঁ, আপনাকে যদি প্রতিটা অনুচ্ছেদ ভালো মতো কেউ পড়িয়ে দিতে পারে, অনুচ্ছেদের অর্থগুলো বুঝিয়ে দিতে পারে, তাহলে আপনার একটা সুন্দর প্রিপারেশন, হ্যাঁ, হয়ে যাবে। তারপরে হচ্ছে জনসংখ্যা, যেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক্যাল ইস্যুস, হ্যাঁ, সেই জিনিসগুলা। দেন হচ্ছে উপজাতি বিষয়ক কোন প্রশ্ন উত্তর, এই জিনিসগুলো আমরা একই সঙ্গে কভার করতে পারবো। দেন অর্থনীতির বিষয়াবলী, বাংলাদেশের অর্থনীতির যে চাকা ঘুরছে, হ্যাঁ, যে বাংলাদেশ যে অর্থনৈতিক সুফল পাচ্ছে, উন্নতি করছে, এই জিনিসগুলো আমরা প্রিলিমিনারি আর রিটেন একসঙ্গে পড়তে পারবো। এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে, যেমন বেজা বেবজা। হ্যাঁ, বেজা বেবজার মধ্যে পার্থক্য কি,
হ্যাঁ, এটা আপনার যখন প্রিলিমিনারি পড়বেন তখনই বেজা পড়ানোর সময় আপনাকে বুঝিয়ে দেওয়া সম্ভব। যেমন বেজা কি, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, আর বেবজা কি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। হ্যাঁ, বেজা 2010 সালে প্রতিষ্ঠিত হয়, বেবজা প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। দেখেন, এই যে পার্থক্য লিখতে বললে এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আপনি লিখতে পারতেছেন। আর বেবজা মানে কি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি, যেখানে হচ্ছে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ। রপ্তানি প্রক্রিয়াকরণ মানে কি, এই বেবজার জোন গুলোতে 8টা জোন আছে বেবজার সরকারির। এই 8টা জোনে যা যা আপনি উৎপাদন করবেন সেই পণ্যগুলো অবশ্যই আপনাকে বিদেশের মার্কেটে রপ্তানি করতে হবে। দেখেন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এর 90% প্রোডাক্টই আপনি বিদেশে রপ্তানি করবেন, আর 10% আপনি লোকাল মার্কেটে মানে বাংলাদেশের ভিতরে বিক্রি করতে পারবেন। কিন্তু বেজার কাহিনী কি, বেজার হচ্ছে ইকোনমিক জোন অথরিটি। এখানে আপনি যেই গার্মেন্টস প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, বা যেই দোকানি দেন, যাই করেন, সেইখানে যে প্রোডাক্ট উৎপাদন করবেন এটা আপনি চাইলে রপ্তানিও করতে পারেন, চাইলে বাংলাদেশের লোকাল মার্কেটে সেল করতে পারেন, এগুলো বাধা ধরা নেই। কিন্তু ব্যবসাটা বাধা ধরা আছে। সুতরাং এরকম জেনে পার্থক্য গুলো করতে হবে। হ্যাঁ, আপনাকে সুপারফিশিয়াল পড়ার সঙ্গে ডিপভাবে এই জিনিসগুলো পড়িয়ে দেওয়া হবে। সুতরাং আপনার একটা কম্বাইন্ড প্রিপারেশন হয়ে যাচ্ছে। দেন রাজনীতি, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি, সরকার ব্যবস্থা, রাজনৈতিক দল, এই জিনিসগুলো একদম সেম। এই রাজনীতি, সরকার ব্যবস্থা আর সংবিধান, তিনটা পড়া আমরা একসঙ্গে পড়ে ফেলবো, কারণ এই তিনটা চ্যাপ্টার, হ্যাঁ, বাংলাদেশের 16টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার একই রকম, একই পড়াশোনা, সংবিধানের অনুচ্ছেদ দিয়েই সবগুলো পড়া কভার হয়। ওকে, দ্যাটস দ্য থিং। দেন হচ্ছে বাংলাদেশ বিষয় বলি স্মার্ট লিঙ্কিং। এখন স্মার্ট লিঙ্কিংটা আমি বলি। আমাদের এই যে রিটেনের ইটা মডিউলটা, হ্যাঁ, বাংলাদেশ, আন্তর্জাতিক, আর হচ্ছে আপনার কি জানি বিজ্ঞান, হ্যাঁ, এটা আমি তৈরি করছি। সেখানে আমি দেখলাম যে ভূগোলের আহ, প্রথম চ্যাপ্টারটার সঙ্গে সিলেবাসে যেটা প্রিলিমিনারি, সেটার সঙ্গে 1 নাম্বার চ্যাপ্টার বাংলাদেশ বিষয়াবলীর, আর হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার একই একই রকম, যেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি আর বাংলাদেশের ভূগোল। ঠিক আছে, যে বাংলাদেশের প্রকৃতি পড়ানোর সময় অধ্যায় 1 এবং অধ্যায় 5, এই দুইটা কভার হয়ে যাচ্ছে। দুইটা না, আরো বেশি মানে অধ্যায় কভার হয়ে যাচ্ছে। সুতরাং দেখেন, ভূগোলের সঙ্গেও, হ্যাঁ, ভূগোলের যে আপনার 10 নাম্বার, তার সঙ্গেও আপনার রিটেনের প্রায় কত, যদি 20-20 করে 40 নাম্বারও দুইটা কোশ্চেন পান, তাহলে 40 নাম্বার আপনার কভার হয়ে যাচ্ছে। সুতরাং একসঙ্গে 50 নাম্বারের প্রিপারেশন আপনি নিয়ে নিতে পারতেছেন। তাহলে কি, এই যে এই শীতকাঠি গুলো ধরিয়ে দেওয়া, এটাই আমাদের জেনেসিস বিসিএস এর কাজ, এটাই আমরা আপনাদের জন্য করছি। হ্যাঁ, আর এভাবে যদি আপনি ধরে ধরে পড়তে পারেন, তাহলে এখন থেকে প্রিপারেশন নিলেই ওই রিটেনের যে ভাই হ্যাঁ আমি তো সিলেবাসই বুঝতেছি না, এই প্যারাটা আপনি পাবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রতিটি টপিকে প্রিলি কোশ্চেন, রিটেন কোশ্চেনের আলাদা ব্যাখ্যা দেওয়া। হ্যাঁ, আমি কিভাবে পড়বো বলি। আজকে প্রিলির ভূগোলের যে অধ্যায় 1 পড়ায় ফেললাম আমি, ওকে। পরের দিন আমার কাজ কি, পরের দিন কাজ হলো, আজকে তো প্রিলি পড়ালাম না, পরের দিন আপনাকে সেটারই রিটেনটা পুরোপুরি পড়াবো। হ্যাঁ, আমরা এভাবে চাপাইও দিব না যে আজকে প্রিলি পড়াচ্ছি, আজকে রিটেন পড়াচ্ছি 17 ঘন্টা একটা ক্লাস না। আজকে আমি যদি 2 ঘন্টা আপনাকে প্রিলিমিনারি ক্লাস করাই, কালকে 2 ঘন্টা সোললি এই প্রিলির সঙ্গে যে পড়াগুলো ইন্টারভিলেটেড, হ্যাঁ, সেটা তো আগের দিন আমি বলবোই যে এখান থেকে আপনি রিটেনের কিছু পার্ট পাবেন, পরে রিটেনে আপনি সেই পড়াগুলো কিভাবে উত্তর করতে পারবেন সেই জিনিসটা আপনাকে পরের দিন সুন্দর মতো দেখাতে হবে। এভাবে আমরা কম্বাইন্ড প্রিপারেশনটা নিব। ওকে, কোনো হজে বড় হলো, হ্যাঁ, বা ওই একটা হচপচে লাগানোর মতো কোনো কিছু ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রোভাইড করা হবে না। দেখেন, বোঝা প্লাস লেখা দুইটাই সহজ করা। হ্যাঁ, বাংলাদেশের বিষয়গুলি পত্রিকা থেকে কোন কোন বিষয়গুলো পড়া দরকার, পত্রিকা কিভাবে পড়বো, এইটার জন্যই আপনাদের 2টা এক্সক্লুসিভ ক্লাস থাকবে। হাউ টু রিড দ্য নিউজ পেপার, ওকে, ইংলিশ নিউজ পেপার বলুন, বাংলা পড়ুন, হ্যাঁ, সেখান থেকে আপনি কিভাবে এক্সট্রাক্ট করতে পারেন ইনফরমেশন গুলো, এর জন্য আপনার আলাদা ক্লাস থাকবে। কারণ পত্রিকা আগে আমি যখন জানতাম না কিভাবে পড়তে হয়, ঠিক আছে, তখন আমি পত্রিকা পড়ে যেতাম, কিন্তু এখান থেকে কোনো ইনক্লুসিভ জিনিস আমি, হ্যাঁ, মানে আমার লিখিত খাতায় আনতে পারতাম না। কিন্তু যখন আমি সিস্টেমটা জানলাম, বুঝতে পারলাম, তখন আমি পত্রিকার তথ্যগুলা ইনপুট আকারে দিতে পারছি। তো এইটাও একটা শেখার কিছু বিষয় আছে। ওকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দেখেন, জুলাই শহীদ দিবস কবে? হ্যাঁ, শহীদ আবু সাইদ যেদিন শহীদ হয়েছিল সেদিন 16ই জুলাই, ওটা হচ্ছে জুলাই শহীদ দিবস। ওকে, দেন আরেকটা প্রশ্ন আসলো কি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেছিলেন? এটা হলো 2024 সালের 8 আগস্ট উনি শপথ গ্রহণ করেছিলেন। তাহলে কি বুঝতেছি, জুলাই বিপ্লব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন 47তম বিসিএস এ একদম জুলাই বিপ্লব থেকে প্রশ্ন আসলো। আমি সারাদিন বলতাম 48 যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও, 47 যারা দিয়েছিল, যে জুলাই বিপ্লব আমাদের জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এখান থেকে প্রশ্ন আসবে, তো আসলো, প্রিলিমিনারি তো পেয়েছি, আমরা লিখিততে পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ কি কি চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছে, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
তো বর্তমানে চ্যালেঞ্জ কি? আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে আমাদের বর্তমানে সম্পর্ক ভালো নাই। হ্যাঁ? তারা আমাদের উপর তো সবসময় সবকিছু চাপিয়ে যাচ্ছিল। সেটা আমাদের আগে মেনে নেওয়ার মতো একটা মন মানসিকতা ছিল। কিন্তু এখন এটা নাই। হ্যাঁ? আমরা তাদের যে হেজিমনি ওইটার বিরুদ্ধে কথাবার্তা বলতেছি। সুতরাং তাদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্কের টানাপোড়েন, হ্যাঁ? সেটা হয়েছে। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। হ্যাঁ? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার ১ম সফরে চীন সফর করে আসে। অনেকগুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ? তারপরে হচ্ছে চুক্তি উনি সম্পন্ন করে আসে। তিস্তা আ আ ই নিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তিও চীনের সঙ্গে এগিয়ে যায়। ঠিক আছে? মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক এখন স্থিতিশীল। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে তথ্য উপাত্তর দ্বারা, হ্যাঁ? একেবারে সঠিকভাবে কংক্রিট ওয়েতে, হ্যাঁ? সুন্দর মতো প্রমাণ করে আসতে হবে। ঠিক আছে? এখন ওই আগের মতো খাতা ভরে দিয়ে আসলাম, পাস করে গেলাম এই জিনিসটাও নাই। কারণ কি? এখন হচ্ছে রাউন্ড টেবিলের মাধ্যমে, হ্যাঁ? পিএসসি খাতা দেখার ব্যবস্থা করেছে। একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়। তখন একাডেমিশিয়ান, স্কলাররা, হ্যাঁ? বড়, বড় টিচার, অধ্যাপক এই টাইপ তারা যায়, সচিবরা যায় বসে, বসে খাতা নেয়। খাতা নেওয়ার পরে আমি যদি ১ নাম্বার প্রশ্ন দেখি, আমি ওই বাংলাদেশ বিষয়াবলীর ১ নাম্বার প্রশ্ন উত্তর সবগুলো দেখব। যে কয়টা খাতা আসে। আমার পাশে যে স্যার আছে সে ২ নাম্বারটা দেখবে। সুতরাং বুঝতেই পারতেছেন যে আজগুবি কথাবার্তা এগুলো লিখে এখন পাস করাই কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে যা, যা লিখবেন এই জিনিসগুলো অবশ্যই খুব তথ্যবহুল, হ্যাঁ? ভালো তথ্য ইনফরমেশন হইতে হবে। হ্যাঁ? এখানে কি, কি লেখা যায়? এখানে আমাদের প্রেক্ষাপট যে পরিবর্তন হইল, হ্যাঁ? সেই কথাগুলো লেখা যায়। প্রেক্ষাপট পরবর্তীতে, হ্যাঁ? বহির্বিশ্বের সঙ্গে আমাদের রাজনৈতিক যে অবস্থা সেগুলো লেখা যায়। তারপরে কি এরপরে লাস্টে আপনার মত দেওয়া। এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় আপনি কিভাবে, হ্যাঁ, কি ভূমিকা পালন করবেন। ঠিক আছে? এখানে অবশ্যই আপনি তো খুব বিধ্বংসী কথাবার্তা বলবেন না যে এর সঙ্গে মারামারি লাগাই দিব, ই করে দিব। অবশ্যই আপনি, হ্যাঁ, আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে, হ্যাঁ, যেমন একজন কূটনীতিক, পররাষ্ট্র ক্যাডার, হ্যাঁ? একজন ই এই যে ডিপ্লোমেট যেভাবে কথাবার্তা বলে সেগুলোই আপনি এখানে লিখে দিয়ে আসবেন। ওকে? এই তো, তো বুঝতে পারতেছেন পিডি আর রিটেন কিভাবে এখন এক হচ্ছে। দেন হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিকে যে জিনিসগুলো মিল, আন্তর্জাতিকে মিল কম আছে। কমের মধ্যেও আমরা মডিউল তৈরি করার সময় দেখি যে না, না অনেক মিল আলহামদুলিল্লাহ। কিভাবে মিল আছে? এই যে জাতিসংঘ, জাতিসংঘ প্রিলিমিনারির একটা অধ্যায়, আপনার একটা টপিকই আছে জাতিসংঘ। জাতিসংঘ আমাদের রিটেনেরও এম্পিরিক্যাল কনসেপচুয়াল ২ জায়গাতেই, হ্যাঁ, টপিক আছে। সুতরাং জাতিসংঘ নিয়ে পড়লে আপনি প্রিলিমিনারির জন্য কভার করতে পারবেন, রিটেনেও সে উত্তর দিতে পারবেন। ঠিক আছে? জাতিসংঘ কি? জাতিসংঘের তথ্যগুলো তো আপনার লাগবেই। জাতিসংঘ গঠন কিভাবে হলো? জাতিসংঘের আপনার জেনারেল সেক্রেটারি কারা, কারা ছিল ১ম থেকে শেষ। এগুলো প্রিলিমিনারিতে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে। হ্যাঁ? জাতিসংঘ সনদ কে লিখছে? হ্যাঁ? জাতিসংঘর যে মহা মানে পরিকল্পনা লন্ডন সনদ, সান ফ্রান্সিসকো সনদ, ইয়াল্টা চুক্তি, এই চুক্তিগুলোর নাম-টাম জানা লাগে। এখন এগুলোর সঙ্গে রিটেন এ যে জিনিসগুলো মিল সেটা হচ্ছে জাতিসংঘ তো এই যে ৫ টা যে নিরাপত্তা পরিষদের সদস্য আছে। ঠিক আছে? এরা তো বিশ্বে শান্তি তৈরি করতে ব্যর্থ। আপনি কি মনে করেন যে নতুন করে কয়েকটা দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য করা উচিত এই ৫ দেশের বাহিরে? এরকম একটা এম্পিরিক্যাল কোয়েশ্চেন আপনার কাছে ছুড়ে দিতে পারে। এইটা যদি আপনাকে থ্রো করে আপনি উত্তর কি দিবেন? যে হ্যাঁ, অবশ্যই মনে করি। কারণ এই ৫ দেশের হাতে তো বন্দী হওয়ার দরকার নাই। হ্যাঁ, আরো দেশ আছে। এদেরকেও নিরাপত্তা পরিষদের সদস্য বানানো উচিত। তো এর জন্য আপনাকে কি জানতে হবে? এর জন্য আপনাকে কফি ক্লাব, হ্যাঁ? আ সম্পর্কে জানতে হবে। কফি ক্লাব মানে কি? নিরাপত্তা পরিষদের সদস্য হইতে চায়। হ্যাঁ? এইরকম কয়েকটা দেশ। ঠিক আছে? তো এই জিনিসগুলো টার্ম গুলো যখন আপনি জানবেন তখন সুন্দর মতো এই উত্তরগুলো দিয়ে দিতে পারবেন। কফি ক্লাব। ওকে। তারপরে হচ্ছে আ সংগঠন জোট, সংগঠন বিভিন্ন আ ইউ ইউরোপিয়ান ইউনিয়ন, আইডিবি, এডিবি, আসিয়ান, হ্যাঁ? সার্ক এগুলাও আমাদের প্রিলিমিনারিতেও রেলেভেন্ট। প্রিলিমিনারির সঙ্গে লিখিততেও এটা সুন্দর মতো, হ্যাঁ? আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? যেমন উইপো থেকে সরাসরি প্রশ্ন এসেছে এবার। তারপরে সিডও থেকে প্রশ্ন আসে। ওকে? তো এই জিনিসগুলা একই সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? দেন এগুলো রিটেন এর কনসেপচুয়াল ইস্যু বুঝতে আপনাকে সাহায্য করবে। ওকে? আ যেমন এই সংগঠন থেকে কনসেপচুয়াল ইস্যুতে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। হ্যাঁ? তারপরে হচ্ছে যে ডাটা কলোনি, হ্যাঁ? তারপরে গ্লোকাল এই জিনিসগুলোও তো আপনার কনসেপচুয়াল ইস্যুর পার্ট। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু থেকে আমরা যে পড়াশোনা প্রিলিমিনারিতে করব। হ্যাঁ? কপ সম্পর্কে তো আপনি প্রিলিমিনারিতে পড়ে যাবেন। যে কপ 30, হ্যাঁ? এই বছর বেলেম ব্রাজিলে হয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হওয়ার কথা। কিন্তু মিশর বলল না, হ্যাঁ, আমার দেশে হবে। ঠিক আছে? আ সুতরাং সরি মিশর না তুরস্ক। হ্যাঁ, তুরস্ক বলছে খুব রিকোয়েস্ট করছে অস্ট্রেলিয়াকে যে তুরস্কে হোক। সুতরাং এটা এডিলেডে হচ্ছে না তুরস্কে হচ্ছে। সুতরাং COP30 নিয়ে এবার ব্রিটেনে সরাসরি কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, COP30 সিদ্ধান্তগুলো,
হ্যাঁ, দেন হচ্ছে কয়টা দফা, COP 30 29টা সিদ্ধান্ত আসছে, 26টা দফা তারা দিয়েছে, জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো রকম সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। এগুলো প্রিলিমিনারিতেও মানুষ পড়ছে, ব্রিটেনেও সেগুলো লিখে আসে গেছে। ঠিক আছে, সুতরাং প্রিলিমিটেন এখানে কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া পসিবল। ওকে, দেন হচ্ছে এই যে দেখেন জেনেসিস রিসেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থেকে, হ্যাঁ আমার যে রিসেন্ট ক্লাসটা ছিল সেখান থেকে COP 30 27 সরাসরি কমন পড়েছে জলবায়ু ইস্যু। এবার ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রচুর লেখা মানে প্রশ্ন এসেছে আন্তর্জাতিক বিষয়গুলিতে, সুতরাং এগুলো আমরা কিন্তু প্রিলিমিনারিতে অনেক ভালো করে পড়ে গেছি। দেন মিয়ানমার সংকট, হ্যাঁ মিয়ানমার সংকট পড়ানো হয়েছে আসিয়ান ওয়ে, হ্যাঁ খুব সুন্দর করে প্রিলিমিনারিতে আসিয়ান ওয়ে পড়ানো হয়েছিল, কারণ তখন বাংলাদেশ আসিয়ানে ঢোকার জন্য অনেক কূটনৈতিক চেষ্টা করছিল, কিন্তু বাংলাদেশ তো নিল না। পূর্ব তিমুরকে 11তম রাষ্ট্র হিসেবে আসিয়ানে, এটা নিয়ে ডিটেল ক্লাস ছিল আমাদের। সেই ক্লাস থেকে সরাসরি আলহামদুলিল্লাহ আমরা রিটেনে কমন করাতে সক্ষম হয়েছি, এটা আল্লাহর অশেষ রহমত ছিল। ঠিক আছে, রিটেনের এম্পেরিক্যাল আর প্রবলেম সলভিং, হ্যাঁ এই জায়গাগুলো, হ্যাঁ কিছু কিছু জিনিস আপনারা প্রিলিমিনারিতে পাবেন, আর বাকি যে জিনিসগুলো আলাদা তার জন্য আমরা কি করবো, পত্রিকা বেসড হ্যাঁ পড়াশোনা আপনাদের করাবো। বিশ্বাস করেন আন্তর্জাতিক বিষয়গুলিতে ওই কন্টেম্পোরারি গাইড বই পড়া থেকে কেউ যদি রেগুলার পত্রিকা পড়ে, হ্যাঁ আন্তর্জাতিক যে বিষয় নিয়ে যে আর্টিকেল গুলো থাকে সেগুলো ভালো মতো দেখে, সে অবশ্যই অন্য যে সারাদিন বইয়ের গাইড এক একটা বই কিনে হ্যাঁ মুখস্থ করে গেছে তার থেকে ভালো পরীক্ষা দিতে পারবে। এখন গাইড বই ভিত্তিক হ্যাঁ কোন রকম নোট ভিত্তিক পড়াশোনা বর্তমানে পিএসসি আর রাখেনি। ঠিক আছে, সুতরাং আপনাকে টেকনিক্যালি অনেক সাউন্ড দিতে হবে, যে জিনিসটার জন্যই আমাদের হ্যাঁ জেনেসিস এর সম্পূর্ণ মডেল তৈরি করা। ওকে, এইখানে এই এখন দেখি যে পিলি আর রিটেনের কমেন্ট প্রিপারেশন কেন দরকার। এই যে ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে এটা প্রিলিমিনারি প্রশ্ন ছিল 2009 সালে। হ্যাঁ দেখেন রিটেনের যে প্রবলেম সলভিং এর প্রশ্নটা ছিল, হ্যাঁ ওইখানে পুরো জিনিসটাই এই কি এই যে ক্লাইমেট নিয়ে প্রশ্নটা ছিল, জলবায়ু সংক্রান্ত। দেখেন প্রশ্নটা কি, আপনি জানেন যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়া সম্মুখ সারির একটা দেশ। হ্যাঁ, জলবায়ুর যে বিরূপ প্রভাব তার সামনের দিকের দেশ আমাদের বাংলাদেশ। প্রতিটা দিকে, বন্যাতে আমরা 1 নাম্বার, হ্যাঁ খরাতে আমরা 3 নাম্বার, জলোচ্ছ্বাসে 2 নাম্বার, এরকম সব দিক দিয়ে র্যাঙ্কে হ্যাঁ 15টা যে দেশ আছে এর মধ্যে 1-2 এর মধ্যে আছি, খালি মরুকরণের পিছনে। কিন্তু বিশ্বাস করেন মরুকরণও বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা প্রমাণ হচ্ছে এই শীতকালটা। এই শীতকালটা আজকে কালকে তো একটু শীত পড়ছে ঢাকাতে, আগে দেখেছিলেন কি অবস্থা ছিল, হ্যাঁ যে শীত নাই এমন একটা অবস্থা। আবার রাতে খুব বেশি শীত, হ্যাঁ সারাদিন খুব গরম। এটা হচ্ছে সৌদি আরবের পরিবেশের সঙ্গে হ্যাঁ বাংলাদেশের পরিবেশে মিল হয়ে যাচ্ছে, এটা একটা প্রমাণ। সৌদি আরবে কি হয়, সারাদিন খুব গরম থাকে, রাতে আবার ভয়ঙ্কর শীত। হ্যাঁ এইরকম অবস্থা, তা কি মরুকরণের দিকেও বাংলাদেশ যাচ্ছে। ওকে বুঝলাম। ধরুন জলবায়ু ঝুঁকি মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলের কাছে অর্থ প্রযুক্তি সহায়তা চাইছে, কিন্তু উন্নত বিশ্বের দেশসমূহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত তহবিলে প্রতিশ্রুত অর্থ পুরোপুরি প্রদান করছে না। হ্যাঁ ওই যে ক্লাইমেট ফান্ড যে 100 বিলিয়ন ডলার ছিল, ঠিক আছে ওই টাকা তো দিতেছে না, এখন 500 বিলিয়ন ডলার চায় বসে আছে COP 30-তে। বাংলাদেশের কিছু অনুদান ও সহায়তা আশ্বাস পাচ্ছে, কিন্তু তার শর্ত সম্বলিত যা দেশের চলমান উন্নয়ন পরিকল্পনার সাথে সাংঘর্ষিক হতে পারে। ওকে, এমত অবস্থায় দেশের দীর্ঘমেয়াদী জলবায়ু অভিযোজন নীতি, ক্লাইমেট অ্যাডাপ্টেশন পলিসি এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব কিভাবে সমাধান করবেন। প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা উত্তর দেওয়া হ্যাঁ একেবারে সহজ কিছু না। এর জন্য আপনাকে খুব ভালো মতো হ্যাঁ বাংলাদেশের ক্লাইমেট অ্যাডাপ্টেশন পলিসি, দেন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গুলা, হ্যাঁ এইটার কোনটা অর্থ নিলে হ্যাঁ দেন হচ্ছে কোনটা অর্থ চাইলে কোন রকম সমস্যা হতে পারে, এটা নিয়ে একটা অ্যানালিটিক্যাল উত্তর, প্রবলেম সলভিং মার্ক উত্তর আপনাকে করতে বলেছে। ঠিক আছে, যে প্রবলেম সলভিং কোশ্চেন 15 নম্বরে ছিল, হ্যাঁ যেটা পাশে আমি লিখেছিলাম 30 মিনিট লাগবে, হ্যাঁ এটা আমাকে লিখতে 30 মিনিটের বেশি আমি নিতে পারবো না। ওকে, হ্যাঁ এখন গণিত, গণিতের ম্যাক্সিমাম জিনিসই আপনার একই। হ্যাঁ যে চ্যাপ্টার গুলো দেখেন, সূচক, লগারিদম, মান নির্ণয়, বিন্যাস সমাবেশ, সেট, সম্ভাব্যতা, শতকরা, চক্রবৃদ্ধি, ঐকিক নিয়ম, এগুলো একদম প্রিলিমিনারিতে যে পড়াশোনা রিটেনে তাই। প্রিলিমিনারিতে আপনাকে একটু শর্টকাট, হ্যাঁ শর্টকাটে কিভাবে উত্তর করতে পারেন সেটা শেখানো হবে, আর রিটেনের জন্য সেই অঙ্কটাকে একটু হ্যাঁ ডিসক্রিপটিভ ওয়েতে স্যার করাই দিবে। আমাদের যে শিক্ষক আছেন হ্যাঁ তিনি একেবারে বাংলাদেশের ওয়ান অফ দা গ্রেটেস্ট ম্যাথ স্পেশালিস্ট। হ্যাঁ স্যার এই নিয়ে থাকে কিভাবে প্রিলি রিটেনের কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া যায়, স্যার ক্লাসে এইভাবে আপনাদের করাই দিবে সেই জিনিসটা প্রিলির জন্য কিভাবে আপনি উত্তর করবেন আর রিটেনের জন্য। সুতরাং গণিতের এই 50 নম্বরের হ্যাঁ আপনার একটা কম্বাইন্ড প্রিপারেশন, মানে রিটেনের 50 আর হচ্ছে ইয়ের 20, প্রিলিমিনারি 20, মোট 70 নম্বরের একটা কম্বাইন্ড প্রিপারেশন হ্যাঁ খুব সহজেই আপনি নিয়ে নিতে পারবেন। আর কিছু জিনিস আছে
হ্যাঁ, যেটা আপনার শুধুমাত্র রিটেনে আসে, যেমন স্থানাঙ্ক জ্যামিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি কয়েকটা জিনিস, হ্যাঁ, সেই জিনিসটা রিটেনের জন্য আলাদা করে পড়িয়ে দেওয়া হবে। ওকে, এই যে এখানে আপনি দেখেন এই যে মান নির্ণয়ের যে অঙ্কটা, হ্যাঁ, একদম একই অঙ্ক, এটাও মান নির্ণয়ের অঙ্ক, যেটা ইডেনে এসেছে। দুইটা অঙ্ক প্যাটার্ন একেবারে সেম। আপনি মান নির্ণয় অঙ্ক পারলে দুইটা অঙ্কই সুন্দর মতোই সলভ করতে পারবেন। হ্যাঁ, আর যেটা এক্সট্রা বললাম না, ওই যে ত্রিকোণমিতি কয়েকটা জিনিস, পরিমিতি, জ্যামিতির উপপাদ্য, হ্যাঁ, আলাদা করে পড়তে হয়। আরেকটা জিনিস দেখে দিই, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি যারা, আপনারা তো সবাই ম্যাক্সিমামই ইন্টারমিডিয়েটে মানে এইচএসসি তে সায়েন্স ছিল, তারা স্থানাঙ্ক জ্যামিতি অঙ্ক করেছেন, কত কঠিন কিছুই না। একটু ভালো করে আবার যদি একটু রিকল করে দেওয়া হয়, আপনারা সেই জিনিসগুলো পারবেন। মেন্টাল এবিলিটি একদম সেম এস পিলি, কোনো পার্থক্য নাই। পিলি আর রিটেনে যা পিলি তাহাই রিটেন, হ্যাঁ, একই জিনিস। ঠিক আছে, পিলির 15 নম্বরের আপনার যদি প্রিপারেশন থাকে, রিটেনের 50 নম্বর প্রিপারেশন আপনার অটোমেটিক হয়ে যাবে। 45তম বিসিএস এর প্রশ্ন ছাড়া মেন্টাল এবিলিটি প্রশ্ন আমার কাছে কোনোটাই কঠিন লাগে নাই। এইবারও 47 আমার প্রায় 48 বন্ধু 50টা মেন্টাল এবিলিটি হতে পারে। ঠিক আছে, এত সহজ কোশ্চেন ছিল এগুলো। আপনারা পিলি প্রিপারেশন নিলে, একবার কমপ্লিট প্রিপারেশন নিলে রিটেনের ওই 50 এমনি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে টেনশন নাই। যেগুলো নিয়ে টেনশন করার ওগুলো অলরেডি বলে আসছি, ওগুলো নিয়ে অবশ্যই একটু টেনশন করেন। ওকে, যে দেখেন এটা ছিল প্রিলিমিনারি প্রশ্ন। প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কত? এখানে 16টা। হ্যাঁ, এটা কিভাবে করে জানেন? এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে, এই যে 6টা আপনার ত্রিভুজ আছে, হ্যাঁ, ত্রিভুজ আমরা পাইলাম। এর মধ্যেও আছে কিভাবে, এই 1 আর 3 একটু দেখাই আমি আপনাদেরকে। 1 আর 3 মিলিয়ে একটা আছে, 1 আর 3 মিলিয়ে আরেকটা ত্রিভুজ। তারপরে 2 আর 6 মিলিয়ে আরেকটা ত্রিভুজ আছে। 4 আর 5 মিলিয়ে আরেকটা। এবার তিনটা করে আছে, 1 3 আর 4-এ একটা, 2 6 5, হ্যাঁ, 2 6 5-এ আরেকটা আছে। ঠিক আছে, দেন হচ্ছে 3 4 5, এই একটুক মিলে আরেকটা, দেন 1 2 6, 1 2 6 মিলিয়ে আরেকটা। আর আগে পেয়েছিলাম কয়টা, হলো 6টা। 6 7 8 9 10 11 12 13, দেন হচ্ছে এই যে আরো আছে 13, 2 1 3 মিলে আরেকটা, 1 2 6 মিলিয়ে আরেকটা, হ্যাঁ, আর তার দেন হচ্ছে পুরোটা একটা, 14 15 16। ঠিক আছে, এইভাবে এই জিনিসগুলো সলভ করা হয়। সুতরাং দেখেন এখানে ত্রিভুজের চিত্র কয়টা, এই 8টা। এটা সেম ভাবে, হ্যাঁ, এটা আরেকটা আছে স্কোয়ার দিয়েও করা যায়, এটা একটা সিস্টেমও আছে। দুই ভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা 16টা ত্রিভুজ পাইলাম, এখানেও যে একই ত্রিভুজের প্রশ্ন আছে। তো দেখেন জিনিসগুলো সহজ, কঠিন কিছুই না। সায়েন্স আইসিটি, হ্যাঁ, কম্বাইন্ড প্রিপারেশন, পিলি আর রিটেনে পড়া, হ্যাঁ, একদম কাছাকাছি, একদম কাছাকাছি পড়েছে। এখানে আধুনিক বিজ্ঞান, জীববিজ্ঞান, হ্যাঁ, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান, যেভাবে ডিভিশনটা আছে আপনার রিটেনেও সেম একেবারে। সুতরাং আপনি প্রিলিমিনারি প্রিপারেশন সঙ্গে কম্বাইন্ড ভাবে বিজ্ঞানটা মানে একই সাথে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারেন। আমি তো বললাম আপনারা যদি পিলির সঙ্গে রিটেন প্রিপারেশনটা নিয়ে নেন, আপনাদের জন্য সামনে বিসিএস ক্যাডার হওয়া অনেক সহজ হবে। না হলে জিনিসটা অবশ্যই একটা কঠিন বন্ধুর পথ হতে যাচ্ছে। ঠিক আছে, তো কি লেখা আছে নিচে, জিরো এক্সট্রা প্রেশার। হ্যাঁ, শুধু আপনার প্রিলিমিনারিতে যে পড়াটা পড়বেন ওই টপিক গুলো ইলোবোরেটলি, হ্যাঁ, একটু ডিসক্রিপটিভ ওয়েতে একটু ভেঙে বড় করে পড়লেই হচ্ছে। দেখেন 188 নম্বর কোশ্চেন ছিল আপনার 47তম বিসিএস এ। কিউআর কোডে ব্যবহৃত হয় কি, অপটিক্যাল রিডিং। ঠিক আছে, এই কিউআর কোড কি, হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল রিডিং, এই জিনিসগুলা সেম জিনিসই আপনার 47তম রিটেনে এসেছে। ফাইবার অপটিক কমিউনিকেশনের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের গুরুত্ব কি। যখন আপনাকে যে অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, যে অপটিক্যাল রিডিং, এই জিনিসগুলো পড়ানো হবে, তখন এই দুইটা জিনিসই আপনি ভালো মতো ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার যারা সায়েন্সের আছেন এই জিনিসগুলো আপনার পড়ে এসেছেন, এই জিনিসগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না, একদম সহজ জিনিস। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে কম্বাইন্ড প্রিপারেশন, ইউনিট ফর দ্য ম্যাক্সিমাম আউটপুট। ঠিক আছে, একই টপিক কি পড়ে আপনি দুইটা পরীক্ষাতে, দুইটা বড় বড় পরীক্ষাতে আপনি কভার করে ফেলতেছেন। সুতরাং এখন আর আলাদা, হ্যাঁ, পিলি পড়লাম তারপরে সময় দিয়ে রিটেন, সময়টা আমাদের কাছে নাই। ঠিক আছে, সময়ের সেরা ব্যবহার আপনাকে করতেই হবে। কনসেপ্ট প্লাস প্র্যাকটিস দুইটাই শক্ত করতে হবে। ঠিক আছে, তো জেএনসির জন্য আপনাদের জন্য আমরা কি স্ট্রাকচার কম্বাইন্ড প্ল্যান, হ্যাঁ, গ্যারান্টিড বুস্ট, মানে গ্যারান্টিড বুস্ট মানে গ্যারান্টিড সাকসেস। জেনেসিসের এই প্রোগ্রামের মাধ্যমে আপনি গ্যারান্টিড সাকসেসফুল হবেন, এটাই আমাদের আপনাদের কাছে ওয়াদা।
হ্যাঁ, মানে বন্দুকের গুলি মিস গেল, আপনাদের ক্যাডার হওয়া মিস যাবে না। আপনারা বাংলাদেশের যেই কোচিং এ যান, যেই প্রতিষ্ঠানেই যান, সেখানে আপনাকে কেউ এইভাবে ক্যারিয়ার, হ্যাঁ, মানে কনসালটেন্ট হিসাবে কাজ করবে না, যেটা আমরা করবো। আমাদের ওয়াদাই হচ্ছে আপনাদেরকে ক্যাডার হিসেবে বের করা। আমাদের যে অনলাইন হোস্টেল আমব্রেলা, এটার মধ্যে ঢুকাবো। এরপরে ডাইরেক্ট আপনি ক্যাডার হয়ে বের হবেন। ঢুকবেন আপনি এক্সপিরিয়েন্ট হয়ে, এক্সপিরিয়েন্ট হয়ে বের হবেন আপনি ক্যাডার হয়ে। এটাই হচ্ছে আমাদের ওয়াদা। হ্যাঁ, আর এই জন্যই আমরা সব করা হবো। আপনি যদি আমাদের গ্রুপটা একটু আম, ঘুরে টুরে আসেন, আমাদের জেনেসিস বিসিএস কেয়ার বা জেনেসিস বিসিএস এর গ্রুপে, সেখানে দেখতে পারবেন আমাদের প্রতিটা একাডেমিক বডিতে যারা আছে, আমি, আসিফ ভাই, সোহান ভাই, হ্যাঁ, ডক্টর কামরুল ভাই, তারপর হচ্ছে নাজমুল, আহ রাপি স্যার, এরা যারাই আছে, মানে প্রত্যেকেই সারাক্ষণ, হ্যাঁ, উইথ হাই ডেডিকেশন, হ্যাঁ, আমরা এঙ্গেজ থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে। এটা যদি আপনারা 48 যারা ক্যাডার হয়েছে, ইট ওয়াজ এ গ্রেট বাল্ক, মোর দেন 1800, হ্যাঁ, ক্যাডার আমাদের জেএসএস বিসিএস থেকে হয়েছে। তাদের সঙ্গে আপনারা কমিউনিকেট করতে পারেন যে আমরা কতটা সিনসিয়ার আমাদের কাজের প্রতি। হ্যাঁ, আমাদের একটাই লক্ষ্য, আপনারা ক্যাডার হয়ে বের হন। এর জন্য আমাদের যা করা লাগে আমরা ট্রাই করি, সেশনের পরে সেশন, দেখা হচ্ছে ক্লাসের পরে ক্লাস, হ্যাঁ, হোয়াট ইউ নিড, হোয়াট ইউ ওয়ান্ট। কোনো টিচারের ক্লাস ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে অন্য টিচারকে আমরা অ্যাপ্লাই করে দেখি যে তার ক্লাসটা আপনার ভালো লাগছে কিনা। হ্যাঁ, এইরকম অ্যাপ্রোচে আমরা জেনেসিস চালাই। ঠিক আছে। আপনার কোর্স মডিউল ভালো লাগছে না, ঠিক সেখানেও আপনি ইনপুট দিতে পারেন, স্যার এটা এভাবে করলে কেমন হয়। হ্যাঁ, তখনও আমরা জিনিসটাকে পরিবর্তন আনি। ওকে, আপনাদের জন্য যেটা বেস্ট সেটা প্রোভাইড করার জন্যই আমাদের জেনেসিস এর সকল আয়োজন। এই জন্য জেনেসিস বিসিএস কে আপনাদের জন্য নিয়ে এসেছে 51তম বিসিএস কম্বাইন্ড কোর্স, যেখানে পিলি প্লাস লিখিত, হ্যাঁ, দুইটা কিভাবে সিমালটেনিয়াসলি আপনি কমপ্লিট করতে পারেন, সেভাবেই আমাদের কোর্সটা আপনাদের জন্য তৈরি। আর 51তম বিসিএস ফাউন্ডেশন পিলি প্লাস লিখিত ব্যাচ, ওকে, কম্বাইন্ড কোর্সও আছে, দেন হচ্ছে ফাউন্ডেশন ব্যাচও আছে। ফাউন্ডেশন ব্যাচটা, হ্যাঁ, তাদের জন্য যারা একদম শুরু থেকে বিসিএসটা শুরু করছেন। আর কম্বাইন্ড কোর্সটা যারা মোটামুটি, হ্যাঁ, বিসিএস অলরেডি কিছু একটু ধারণা আছে, হ্যাঁ, আর এখন জাস্ট 51তে ক্যাডার হতেই চান, তাদের জন্য। আর ফাউন্ডেশনটা আরেকটু যারা আগের থেকে, হ্যাঁ, মনে করুন যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন, আরো সময় নিয়ে আপনি 51 জন্য প্রিপারেশন হয়ে থাকবেন, 52তে বা 53 দিকে পরীক্ষা দিবেন, তাদের জন্য। আর এই কম্বাইন্ড কোর্সটা যারা 51তে শিওর শটে ক্যাডার হতে যাচ্ছেন, তাদের জন্য এই 51তম বিসিএস কম্বাইন্ড ব্যাচ। হ্যাঁ, উই আর জাস্ট লুকিং ফর, হ্যাঁ, টু মেক ইউ বিসিএস ক্যাডার। এই জন্য আমাদের সকল আয়োজন। 50তম বিসিএস, 2 দিন পরেই পরীক্ষা। হ্যাঁ, এখন ইউ ক্যান ট্রাই, হ্যাঁ, ইউ ক্যান ট্রাই ইউর লেভেল বেস্ট, হ্যাঁ, টু বি দ্য ক্যাডার, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ এই যে অল্প সময়ে পিলি দিয়ে পাশ করে দেন হচ্ছে রিটেনে ভালো একটা মার্ক তোলা, কারণ ভালো নাম্বার না তুলতে পারলে আপনি জেনারেল ক্যাডার তো পাবেন না, ঠিক ক্যাডার পাওয়াও এই যুগে অনেক কঠিন। সুতরাং 51 জন্য আপনারা আটগাট বেঁধে প্রস্তুত হন। জেনেসিস এর দরজা আপনাদের জন্য মানে দুই বাহু আমরা এক্সপ্যান্ড করে বসে আছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আপনারা এখানে সাদরে ওয়েলকাম। আর আজকে সেশনটা যারা দেখলেন, হ্যাঁ, এই সেশনে যারা ছিলেন, তাদের জন্য ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, হ্যাঁ, আমরা প্রোভাইড করছি। আমাদের অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে, আপনারাও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, দেখেন যদি মনে হয় যে না, আমার আসলেই একটা কম্বাইন্ড প্রিপারেশন দরকার, নিজেকে শানিত করা দরকার শুরু থেকেই, যাতে আমি একটু ভালো পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হতে পারি, এই জার্নিটা আপনাদের জন্য। আর ভালো খবর, আজকে এইটা শেষ না। আমাদের এই সেমিনারটা কালকে 7:30 বাজে সেম ভাবে কন্টিনিউটি হবে। হ্যাঁ, এটা কন্টিনিউ করবে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র কনসালটেন্ট, হ্যাঁ, ক্যারিয়ার কনসালটেন্ট মোস্তফা ওবেদুল্লাহ চৌধুরী স্যার। স্যার খুবই অধীর আগ্রহে বসে আছে আপনাদের অনলাইন ইউনিভার্সিটি যারা আছে তাদের সঙ্গে একটা সুন্দর সেমিনারের জন্য। এই সেমিনারটা আজকে অর্ধেক আমি নিলাম, আর কালকে স্যার অর্ধেক নেবেন। স্যার আরো, মানে স্যারের যে জ্ঞান প্রজ্ঞা, এটা নিয়ে আর কোনো কথা বলার কি হবে, স্যারকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ারও কিছু নেই। স্যার বিসিএস নিয়ে তুমি 27তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডার, বিসিএস প্রশাসন ক্যাডার। স্যার এত অভিজ্ঞ এই বিসিএস এর ব্যাপারে, যারা 48 ভাইবা দিয়েছে আমাদের জেনেসিস বিসিএস এ এসে, তাদের কাছে আপনারা শুনতে পারেন স্যারের সম্পর্কে। স্যারের প্রতিটা কথাই ছিল অনেকটা, যে বলে না, যে বলে লাইফ সেভিং, হ্যাঁ, লাইফ সেভিং কোর্স ওরকম। সুতরাং কালকে স্যারের সেমিনারটাও আপনারা অ্যাটেন্ড করুন। আর আজকে আর কালকে যারা থাকবেন তাদের প্রত্যেকের জন্যই ফ্ল্যাট 20%
25% ডিসকাউন্ট আমরা প্রোভাইড করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা আমাদের ব্যাচগুলোতে সুস্বাগত। আসুন, ভর্তি হন, আর অবশ্যই নিজেকে ক্যাডার হিসেবে প্রতিষ্ঠিত করুন। হ্যাঁ, ক্যাডার হয়ে বের হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেই প্রশ্নটা আপনারা করতে পারেন। ঠিক আছে? যারা আছেন ওয়ান টু ওয়ান, জাস্ট নিজের বড় ভাই মনে করেন, আমাকে প্রশ্ন করতে পারেন। যে কেউ, যে কেউ, যে কেউ, এনি টাইপ অফ কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে মনিটরে দেখা যাচ্ছে ব্যাচগুলা স্টার্ট হবে কবে থেকে? পহেলা জানুয়ারি থেকে। পহেলা জানুয়ারি থেকে আমাদের ব্যাচগুলো স্টার্ট হবে। ওকে, এখন আপনারা অ্যাডমিট হয়ে যান। পহেলা জানুয়ারি থেকেই আমাদের ক্লাসগুলো শুরু হবে। এর আগে কয়েকটা সেশন বেসিক ক্লাস, হ্যাঁ, আমাদের হবে। ঠিক আছে, এখন যারা অ্যাডমিটেড আছেন তারা সেই বেসিক ক্লাসগুলো করতে পারবে। ওকে, আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা মুখে বলতে পারেন, দেন মেসেজও দিতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা হয়। ওকে, লাইভটা কি দেওয়া হবে গ্রুপে? অফকোর্স, অফকোর্স লাইভটা গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, কারণ বললাম তো, প্রত্যেকটা আয়োজন আপনাদের জন্য। আমাদের এই ক্লাস থেকে শুরু করে ব্যাচে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা স্লাইড যখন ক্লাস হয় তার 10-20 মিনিটের মধ্যেই আমাদের এক্সিকিউটিভরা দিয়ে থাকে। হ্যাঁ, দে আর অলসো ভেরি ভেরি সিনসিয়ার, হ্যাঁ, ইন দেয়ার ওয়ার্ক। আর তার কোশ্চেন আছে, আনিকার প্রশ্ন পেলাম, দেন হচ্ছে একজন হচ্ছে জয়ম পার্থ দাস, হ্যাঁ, পার্থর প্রশ্ন পেলাম। আরো কোনো প্রশ্ন থাকলে প্লিজ, প্লিজ ডু নট হেজিটেট। একদম নতুনদের জন্য অবশ্যই 51তম, হ্যাঁ, কম্বাইন্ড ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ। আপনি যদি ইন্টার্নশিপ করে থাকেন, যে 51 পরীক্ষা দিতে পারবেন, তার জন্য তো কম্বাইন্ড ব্যাচ মাস্ট। আর কেউ যদি মনে করেন আমি থার্ড ইয়ার আছি, সেকেন্ড ইয়ার আছি ভাইয়া, সে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যান। যত আগে থেকে শুরু করবেন ভাইয়া, তত ভালো। বিশ্বাস করেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তাম। হ্যাঁ, ক্লাস সিআর ছিলাম। সারাদিন যে অ্যাকাউন্টিং পড়া, হ্যান ত্যান, এগুলো নিয়ে থাকতাম। পরে যখন এমবিএ তে আমার মাথায় ভূত চাপলো যে আমি বিসিএস পড়বো, হ্যাঁ, তখন মনে হচ্ছে না, অনেক দেরি করে ফেলছি। আমি যদি একটু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, যে আমার হলের বন্ধু বান্ধবরা যখন থেকে পড়াশোনা শুরু করছে তখন থেকে করতাম না, হয়তো আমি আরো আগে ক্যাডার হইতে পারতাম বা আরো জেনারেল ক্যাডার পেতে পারতাম। সুতরাং আপনারা ভালো প্রিপারেশন নিতে চাইলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থাকবে, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যান। আর যদি মনে করেন যে না, আমি ইন্টার্নশিপ করছি, সে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে যান। আরেকটা প্রশ্ন আসলো, ইন্টার্নশিপ কি ভালো মতো প্রিপারেশনের টাইম পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আমাদের ক্লাসের শিডিউলটা এভাবেই করা থাকবে যে সপ্তাহে আপনার আহ, একটা কি দুইটা ক্লাস এইরকম। হ্যাঁ, আপনার ইন্টার্নশিপে পড়ার সঙ্গে জিনিসটা যেন কন্ট্রাডিক্টরি না হয়, আপনার ওই পড়াশোনা যেন হ্যাম্পার না হয়, সেভাবে আমাদের ক্লাস শিডিউল সাজানো থাকে। ঠিক আছে, আপনার যদি মনে হয় হ্যাম্পার হচ্ছে, আপনি তখনও কমিউনিকেট করতে পারেন যে ভাইয়া ক্লাস কমাই দেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সুতরাং আপনি ইন্টার্নশিপ করার সময় ভালো মতো প্রিপারেশনের টাইম পাবেন। হ্যাঁ সাদিয়া, ইনশাআল্লাহ। ওকে, আর ইন্টার্নশিপ থেকেই অবশ্যই পড়া শুরু করেন, মাস্ট। হ্যাঁ, কারণ আমার ওয়াইফও ডাক্তার, সে এই যে বিসিএস প্রিপারেশনটা, হ্যাঁ, ইন্টার্নশিপ থেকে নেয় নাই, এটা নিয়ে সে আফসোস করে। ওকে, একটু বলে দিচ্ছি খালি। আচ্ছা, নেক্সট ক্লাসে ভাই নিউবিদের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিতে হবে একটু ভালোভাবে জানলে ভালো হতো। ওকে, ইনশাআল্লাহ। জয়ম, হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনারা যারা একদম নতুন, জয়ম আপনি এখন কোন ইয়ারে আছেন? ইন্টার্নশিপ নাকি আরেকটু আগে? হ্যাঁ, অবশ্যই তাদের জন্য আমরা আলাদা, হ্যাঁ, একটা সেশন রেখে জানাই দিব জন। হ্যাঁ, ইটস আ প্রমিস ফ্রম ইউর পার্টিন ভাই। ঠিক আছে, খুব সুন্দর করে আমি এটা নোট করে রাখছি। আমি নোট কি, আমি আমি এটা ছবি তুলে রাখি আমার ফোনে। কম্বাইন্ড কোর্সটা কতদিন? হ্যাঁ, যে কয়দিন 51তম বিসিএস পরীক্ষা হবে না, সেই কয়দিনের, ডক্টর রোজ। হ্যাঁ, যে কয়দিন পরীক্ষা হবে না ওই কয়দিনের। ওকে, মনে করেন 51 একদম রিটেন ভাইবা হওয়ার আগ পর্যন্ত আপনার কোর্স, ভাইবা পর্যন্ত আপনার কোর্স। ওকে, রিটেন পর্যন্ত তো মাস্ট। দেন ফাউন্ডেশন ব্যাচ ভাই কতদিন থাকে? কোর্স ফি কাইন্ডলি
বলবেন। ওকে, কোর্স ফিটা হ্যাঁ একটু কষ্ট করে আমাদের এক্সিকিউটিভকে ফোন দিবেন, ঠিক আছে? সে জানিয়ে দিবে। ওকে, আর আমাদের ওয়েবসাইটে আছে, হ্যাঁ জেনেসিসের ওয়েবসাইটে গেলে আমাদের 51 কোর্স ফিটা আপনি এখনই দেখতে পাবেন দিয়ে। ওকে, আর ওইটা থেকে আপনি 25% ডিসকাউন্ট পাচ্ছেন। জয়ম বলেছে ফাউন্ডেশন ব্যাচ ভাই কতদিন থাকে? জয়ম, ফাউন্ডেশন ব্যাচটা একটা লম্বা সময় ধরে থাকবে। ওকে জয়ম, আপনি কোন ইয়ারে আছেন আমাকে বলেন না? হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ফাউন্ডেশন না ক্রিয়েট হয় ততদিন পর্যন্ত আপনি এই কোর্সটা পাবেন ইনশাল্লাহ। ফোর্থ ইয়ার, হ্যাঁ ফোর্থ ইয়ার, তাহলে তো বুঝতেছেন 51। আহ, তো সার্কুলার দিবে আগামী 30শে নভেম্বর। সার্কুলার পরে পরীক্ষা হবে হলো আপনার 2027 সালে, ঠিক আছে? 2027 সালে যদি পরীক্ষা হয় 2027 পর্যন্ত আপনি ইনশাল্লাহ এই কোর্সটা পাবেন। হ্যাঁ, তারপর আপনার যতদিন থাকা লাগে আপনি থাকতে পারবেন জেনেসিস এর সঙ্গে। হ্যাঁ, আপনার কোন কমার্শিয়াল রিলেশন হবে না এজ ইউ স্টুডেন্ট অফ অনলাইন ইউনিভার্সিটি। একদম শুরু থেকে স্টার্ট করতে হলে কিভাবে স্টার্ট করা উচিত? কম্বাইন্ড প্রিপারেশন সম্রাট মাস্ট। হ্যাঁ, কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, পিডি রিটেন একসাথে করতে হবে। হ্যাঁ, জয়ন যেটা বললো একেবারে শুরু থেকে স্টার্ট করার নিউবিদের জন্য কিভাবে, এটার জন্য আমরা একটা সেশন রাখবো যে কিভাবে স্টার্ট করবেন। কিন্তু আমি আজকে যেটা বললাম যে কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, নাইলে এখন বিসিএস ক্যাডার হবেন না একদম। এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে অনলাইন ইউনিভার্সিটি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসাদুল্লাহ এখন থেকে প্রিপারেশন, থ্যাংক ইউ জয়ম, জাজাকাল্লাহ খাইরান। আমার এইরকম ইন্টারেক্টিভ সেশন ভালো লাগে। আরো কোনো কোশ্চেন থাকলে বলেন, যা যা জানতে মন চায়। আমাদেরকে এগুলো বলার কেউ ছিল না। হ্যাঁ, আমি আমার ভাইদের জিজ্ঞেস করতাম, চৈতালি বাসে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বাস, যে ভাই কেমনে বিসিএস পড়বো, কেউ বলতেই চাইতো না যে এভাবে এভাবে পড়। হ্যাঁ, যে এই গাইডটা থেকে পড়লেও পিলি টিকবি এমন মানুষ ছিল না, কিন্তু এখন আপনাদের অনেক অপরচুনিটি। কালকে একজন ভাইভা দিতে আসলো আমাদের 47-এর, হ্যাঁ আমার জুনিয়র ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ও ভালো চাকরি করে স্পোর্ট প্রমোশন ব্যুরোতে, হ্যাঁ ব্যুরোতে, ক্যাডার হচ্ছে না, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এ। কারণ কি? কেউ বলার নাই ভাই, বিশ্বাস করেন একজন মানুষ বলার নাই যে এভাবে এভাবে পর এইভাবে মগ ভাইবাতে। আমি ওরা বললাম ছোট ভাই তুমি মগ ভাইবা দিলা না কেন? ওবায়দুল স্যার পুরো রাগ যে অনেকগুলো ভাইবা দিয়ে আসছে 3-4টা, কিন্তু মগ ভাইবা দিয়ে যে প্রিপারেশন নেওয়া লাগে এইটা বলার ছিল না ওই ছেলেটার। আমার ওই দিক কালকে মায়া লাগছে, এই 29 তারিখ ভাইবা, প্রিপারেশন নাই বলতে গেলে একদমই, এরা কি অনেকগুলো ভাইবা দিয়ে আসছে। সুতরাং যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আপনাদের, হ্যাঁ আপনারা এটা সর্বোচ্চ ব্যবহার করেন। আশা করি আজকের মতো উত্তর তো দিলামই, আর কারো নাই। আর যেটাই অবশ্যই কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রিপারেশন নিব সেটার একটা সেশন রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। এখানে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্টে যোগাযোগ করুন, আর আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা যে ফিটা জেনে নিন। আর আপনাদের জন্য আজকে কি ফ্ল্যাট 25% ডিসকাউন্ট আসে না কেন এটা, এই যে। ওকে, এটা বলেই আজকের মতো বিদায়। কালকে সেশনটা মিস করবেন না কেউ। হ্যাঁ ভাইয়ারা, অবশ্যই ওবায়দুল স্যারের সেশনটা কালকে আপনারা দেখবেন, ঠিক আছে? থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ফারদিন ভাইয়ের সঙ্গে অনেক কথা হবে, ঠিক আছে? 1-to-1 কারো লাগলেও আমাকে, আসিফ ভাইকে, সোহান ভাইকে, কামুল ভাইকে, হ্যাঁ ডক্টর ভাইদের আপনারা এনি টাইম নক করবেন ফর এনি কোয়ারি। হ্যাঁ, আমরা অলওয়েজ ওপেন ফর ইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।